সবাইকে টেকনিক ইজি এডুকেশনের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ পদার্থের অবস্থা ও চাপ। পদার্থবিজ্ঞানের সবগুলো অধ্যায় নিয়ে সবগুলো টপিকস নিয়ে আমাদের অলরেডি একটা প্লেলিস্ট ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। তবু আমরা নতুন এই ভিডিওটা বানাচ্ছি নতুন একটি নিয়মে, সেটা হচ্ছে প্রত্যেকটা অধ্যায়কে দুটো ভাগে ভাগ করে নিব। একটা পর্বে আমরা অধ্যায়ের সমস্ত থিওরিটিক্যাল টপিকস নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় পর্বে গিয়ে আমরা সেইখানে এই অধ্যায়ের বইয়ের দেওয়া ম্যাথগুলো এবং বিভিন্ন বোর্ড পরীক্ষা ও স্কুলের পরীক্ষায় আসা সৃজনশীলগুলা সলিউশন করে দেখাবো। তাই দুটো পর্বই সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকেই হচ্ছে দুটো পর্ব সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। আমরা পঞ্চম অধ্যায় নিয়ে কথা বলতে গেলে প্রথম যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চাপ। এই চাপ শব্দের সাথে আমরা প্রতিনিয়ত খুব পরিচিত। ঢাকা শহরে আমরা যারা থাকি, বাস ভর্তি লোক, তবু হেল্পার মামা বলে মামা একটু পেছনে চাপ দেন, কিংবা যখন আমরা ক্লাসরুমে যাই বন্ধুকে বলি একটু চাপ দিয়ে বস, পড়াশোনার চাপ। অনেকভাবে আমরা চাপ শব্দটাকে ব্যবহার করে থাকি, কিন্তু পদার্থবিজ্ঞান এই চাপ শব্দটাকে কিভাবে ব্যবহার করে সেটা এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। চলো সেই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলে নিই। তো সেটা সম্পর্কে জানার জন্য আগে আমাদের চাপের সংজ্ঞাটা জানতে হবে। চাপের সংজ্ঞাটা কি আমি আগে একটু লিখে নিই। চাপের সংজ্ঞাটা: প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। আমরা প্রথমে একটু সংজ্ঞাটা দেখিনি, তারপর এটাকে একটু পোস্টমর্টম করে নিব। প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। তো প্রতি একক ক্ষেত্রফল বলতে কি বোঝানো হয়? ক্ষেত্রফলের একক পরিমাণ, সেটা হতে পারে 1 বর্গ মিটার, সেটা হতে পারে 1 বর্গ কিলোমিটার, সেটা হতে পারে 1 বর্গ মিলিমিটার। এই একক পরিমাণ ক্ষেত্রফলে লম্বভাবে, কথাটা একটু মাথায় রাখো, লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে থাকে। এখন কথা হচ্ছে আমরা লম্বভাবে কেন উল্লেখ করে দিচ্ছি? তির্যকভাবে যদি কোথাও বল প্রয়োগ করা হয় সেখানে কি চাপের সৃষ্টি হবে না? অবশ্যই সৃষ্টি হবে। কিন্তু ব্যাপারটার জন্য একটু বলে নিই, সেটা হচ্ছে ধরো কোনো একটা পৃষ্ঠ, এরকম একটা পৃষ্ঠের উপর তুমি এরকম তির্যকভাবে বল প্রয়োগ করতেছ। যখন তির্যকভাবে বল প্রয়োগ করবা, এই বলের দুটো উপাংশ তৈরি হবে। একটা হচ্ছে আনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উলম্ব উপাংশ। এখন আমার পৃষ্ঠের উপর এই আনুভূমিক উপাংশটা কি আসলে কোনো রকম চাপ প্রয়োগ করতেছে? কোনো রকমই চাপ প্রয়োগ করতেছে না বা বল প্রয়োগ করতেছে না। এখানে চাপ সৃষ্টির জন্য মূলত কোন অংশটা দায়ী? শুধুমাত্র উলম্ব অংশটা দায়ী। এই জন্যই আমরা সূত্রে আমরা বলে দিয়েছি লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে থাকে। এখন আমরা এই সূত্রটাকে আমরা যদি একটু সমীকরণে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমরা আমাদের সেই ছোটবেলার ঐকিক নিয়মে ফিরে যাই। ঐকিক নিয়মে আমরা লিখলে, ধরো এ একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল এফ। আমরা ধরে নিলাম এ একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল হচ্ছে এফ। এ একক বলতে হচ্ছে যে কোনো আননোন একটা নাম্বার, 10 কিলোমিটার হতে পারে, 100 কিলোমিটার হতে পারে, 5 কিলোমিটার হতে পারে। একইভাবে এফ কেও হচ্ছে যে কোনো একটা অ্যামাউন্টের হতে পারে। সেই অ্যামাউন্টটা হতে পারে 10 নিউটন, 50 নিউটন, যে কোনোটাই হতে পারে। এই জন্য আননোন বলে হচ্ছে আমরা একটা সিম্বল দিয়ে লিখলাম, সেটা হচ্ছে এফ। তাহলে এ একক ক্ষেত্রফলে যদি লম্বভাবে প্রযুক্ত বল এফ হয়, তাহলে 1 একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল কত হবে? এফ বাই এ। আমাদের সাধারণ ঐকিক নিয়ম, 1 একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলি? চাপ। তাহলে আমরা লিখতেই পারি, চাপকে যেহেতু পি দ্বারা ডিনোট করা হয়ে থাকে, পি সমান এফ বাই এ। এটাই হচ্ছে আমাদের চাপ নির্ণয়ের সূত্র, পি ইকুয়াল এফ বাই এ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমরা সবসময় মনে রাখার চেষ্টা করব এবং এটা থেকে আমরা আরও কিছু বাড়তি জিনিস জেনে নিব। সেটা হচ্ছে এই সমীকরণ থেকে আমরা একক এবং মাত্রা সমীকরণ বের করতে পারি। তাহলে আমরা দেখলাম পি সমান এফ বাই এ। এটা যদি আমরা মাত্রা সমীকরণ বের করতে চাই, তাহলে প্রথমে আমরা এফ এর মাত্রা সমীকরণটা বের করতে হবে, পরে এ এর মাত্রা সমীকরণটা নিচে লিখব। তো এফ সমান আমরা লিখতে পারি এম এ, নিউটন স্যারের দ্বিতীয় সূত্র থেকে এফ ইজ ইকুয়াল টু এম এ, এবং এ লিখলাম। এখন এম হচ্ছে ভর, ভরের মাত্রা কি? ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, আর এ হচ্ছে ত্বরণ, ত্বরণের মাত্রা কি? এল টি ইনভার্স 2। সেই সাথে ক্ষেত্রফল এ হচ্ছে দুটো দৈর্ঘ্যের গুণফল, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল। তো তাদের মাত্রা হচ্ছে এল ইন্টু এল, অর্থাৎ এল স্কোয়ার। তাহলে আমি যদি এল স্কোয়ারকে উপরে নিয়ে যাই, তাহলে কি দাঁড়াবে? এম এল টি ইনভার্স 2 এল ইনভার্স 2, অর্থাৎ এলকে আমি এল স্কোয়ারকে উপরে নিয়ে গেলাম, তাহলে এল ইনভার্স 2 হয়ে গেল। তাহলে এখান থেকে যদি +1 আর -2 নিয়ে চিন্তা করি, তাহলে কি হবে? এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। এটাই হচ্ছে চাপের মাত্রা সমীকরণ। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, অনেক সময় পরীক্ষায় এসে থাকে। তার পরবর্তীতে আমরা এবার একটু চাপ নিয়ে কথা বলি। সেম আমরা সমীকরণ থেকে হচ্ছে চাপ বের করব, অর্থাৎ পি ইকুয়াল এফ বাই এ থেকে আমরা একক বের করব। এফ এর একক কি? এফ হচ্ছে বল, বলের একক হচ্ছে নিউটন।
এ হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক কি বর্গমিটার। আমরা এসআই একক নিয়ে কথা বলতেছি, যেহেতু আমাদের ম্যাথ করার সময় বেশিরভাগ সময় সিস্টেম অফ ইন্টারন্যাশনাল বা এসআই একক ব্যবহার করব। তাহলে আমি যদি আগের মতোই এম স্কোয়ারকে উপরে নিয়ে যাই তাহলে কি দাঁড়াবে নিউটন পার বর্গমিটার, যেটাকে বলা হয়ে থাকে প্যাসকেল। বিজ্ঞানী প্যাসকেল স্যারের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে প্যাসকেল। অর্থাৎ প্যাসকেল মানে কি নিউটন পার বর্গমিটার। দুটো এককই আমরা মনে রাখার চেষ্টা করব, কারণ এমসিকিউতে অনেক সময় বহুপদীতে এসে থাকে নিচের কোনটি চাপের একক। আমাকে দুটো অপশান থাকলে দুটো অপশানই অর্থাৎ 1 এবং 2, সেক্ষেত্রে 1 এবং 2 দুটোই মার্ক করতে হবে। অর্থাৎ নিউটন পার বর্গমিটার এবং প্যাসকেল দুটোই আমাদের জন্য চাপের একক হিসেবে গৃহীত হবে। এরপরে আমরা একটু জেনে নিই 1 প্যাসকেল বলতে কি বোঝানো হয়ে থাকে। 1 প্যাসকেল বলতে কি বোঝানো হয়ে থাকে সেই জিনিসটা জেনে নিই। তার জন্য একটা গল্প বলি। ধরো আমরা একটা একদম সম্পূর্ণ কাল্পনিক গল্প, এর কোনো বাস্তব অস্তিত্ব নাই, সুতরাং বাস্তবের সাথে কে কখন জন্মগ্রহণ করেছে, বেঁচে ছিল কিনা সেই বিষয়টা আমরা রিলেট করার চেষ্টা করব না। আমরা আমাদের পরিচিত 3 জন বিজ্ঞানী নিয়ে কথা বলি। একজন হচ্ছে নিউটন, একজন হচ্ছে স্যার প্যাসকেল, আরেকজন হচ্ছে স্যার আলবার্ট আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইন তাদের দুজনের অনেক পরে জন্মগ্রহণ করেছেন, তবু আমি গল্পের স্বার্থে 3 জনকে ধরে নিলাম, একই সময় জন্মগ্রহণ করেছে, একই সময় ছিল। তো তারা একদিন চিন্তা করলেন তারা লুকোচুরি হাইড অ্যান্ড সিক খেলবে। এখন সেই সিস্টেমে অনুসারে প্রথমে হচ্ছে স্যার আলবার্ট আইনস্টাইন চোখ বন্ধ করে দাঁড়ালেন এবং নিউটন স্যার আর প্যাসকেল স্যার লুকানোর কথা ছিলেন। প্যাসকেল স্যার দৌড় দিয়ে হচ্ছে গাছের পেছনে লুকাই গেলেন, আর নিউটন স্যার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে উদাস ভঙ্গিতে আকাশ দেখতেছে। ভাগ্য ভালো গাছের নিচে যায় না, নাহলে নতুন ফল পড়তো আর নতুন কিছু আবিষ্কার হয়ে যেত। যাই হোক, তারপর আলবার্ট আইনস্টাইন স্যার হচ্ছে চোখ খুলে দেখলেন নিউটন স্যার তার সামনে দাঁড়িয়ে আছেন। আলবার্ট আইনস্টাইন স্যার তো খুশিতে বললেন, নিউটন আমি তোমাকে দেখে ফেলেছি, সুতরাং এখন তুমি চোখ বন্ধ করে দাঁড়াবে, আমরা লুকাবো। নিউটন স্যার গাম্ভীর্য নিয়ে বললেন, না আপনি তো আমাকে দেখেননি। আলবার্ট আইনস্টাইন স্যার কিছুটা অবাক হলেন, কি বলো তুমি আমার সামনে জলজ্যান্ত দাঁড়িয়ে আছো, আবার বলতেছো আমি তোমাকে দেখিনি। নিউটন স্যার ব্যাখ্যা করলেন, দেখুন আমি আমার চারপাশে 1 বর্গমিটারের একটা ক্ষেত্রফল এঁকেছি, 1 বর্গমিটারের একটা ক্ষেত্রফল এঁকেছি, তার উপর কে দাঁড়িয়ে আছে, তার উপর আমি একা নিউটন দাঁড়িয়ে আছি। আপনার বিজ্ঞান কি বলে 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় তাকে বলা হয়ে থাকে 1 প্যাসকেল। তাহলে আপনি যাকে দেখতেছেন সে আসলে নিউটন না, সে আসলে প্যাসকেল। সুতরাং এখন চোখ বন্ধ করে দাঁড়ানোর ব্যাপার হলে প্যাসকেলই দাঁড়াবেন, ঠিক আছে, আমি দাঁড়াবো না। এটা সম্পূর্ণ একটা নিছক গল্প, এর মাধ্যমেই কিন্তু আমরা আমাদের সংজ্ঞাটা বলার চেষ্টা করেছি। সংজ্ঞাটা কিন্তু আমরা অলরেডি বলে ফেলেছি, একটু ধরে নিই কোথায় বলেছি। সেটা হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে অর্থাৎ 1 বর্গমিটারে যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, যেই চাপের সৃষ্টি করা হয় সেই চাপটাই হচ্ছে প্যাসকেল। এটাই হচ্ছে 1 প্যাসকেল বলতে বোঝানো হয়ে থাকে। তাহলে যদি আমাদেরকে বলা হয়ে থাকে 10 প্যাসকেল কাকে বলে, সাধারণতই খুব সহজেই আমরা বলতে পারবো যে 1 বর্গমিটারে যদি 10 নিউটন বল প্রয়োগ করা হয় যেই চাপের সৃষ্টি হবে তাকে বলা হবে 10 প্যাসকেল। যদি বলা হয়ে থাকে 100 প্যাসকেল কাকে বলা হয়ে থাকে, একদমই সহজ, আমরা এতক্ষণে নিশ্চয়ই পেরে যাওয়ার কথা যে 1 বর্গমিটারে 100 নিউটন বল প্রয়োগ করলে যেই চাপের সৃষ্টি হয় তাকে বলা হয়ে থাকে 100 প্যাসকেল। আমরা একটু আগে চাপ থেকে যে সমীকরণটা পেলাম সেটা হচ্ছে P = F/A। এখন আমরা এই সমীকরণের কিছু বাড়তি জিনিস একটু দেখে নিই। সেই জিনিসটা হচ্ছে ধরো কোনো একটা ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটাকে কনস্ট্যান্ট রাখলাম, তাহলে ক্ষেত্রফল যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে কি দাঁড়াবে, P সমানুপাতিক F, অর্থাৎ চাপ এবং বল পরস্পর সমানুপাতিক হয়ে থাকবে। ব্যাপারটা একটু চিন্তা করে দেখি। ধরো আমাদের বাসায় জুতা আছে না, একদম নিচেটা লেভেল, এরকম একটা জুতা, ধরো আমাদের শুর জুতাটা যেরকম সোলটা যেরকম লেভেল হয়ে থাকে সেরকম শুয়ের তুমি যদি পরে তোমার কোনো ফ্রেন্ডের পায়ের উপর দাঁড়াও তাহলে সে যে পরিমাণ চাপ অনুভব করবে, যদি তোমার বাবার সেই পরিমাণ জুতো পরে তোমার ফ্রেন্ডের পায়ের উপর দাঁড়ায় তাহলে কি তার চাইতে কম চাপ অনুভব করবে না বেশি চাপ অনুভব করবে? অবশ্যই বেশি চাপ অনুভব করবে। একটা জিনিস খেয়াল রেখো, আমরা কিন্তু হচ্ছে জুতো পরিবর্তন করিনি, অর্থাৎ ক্ষেত্রফলের কিন্তু পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন কার হচ্ছে, একবার তুমি দাঁড়াচ্ছ আর একবার তোমার বাবা দাঁড়াচ্ছে, তার মানে আমরা বলের পরিবর্তন করতেছি। এবং আমরা দেখতে পাচ্ছি আমি যতই বল বাড়াচ্ছি অর্থাৎ তুমি থেকে তোমার বাবা হয়ে যাচ্ছ তখন কি হচ্ছে, তোমার ফ্রেন্ডের পায়ের উপর বেশি পরিমাণ চাপ প্রয়োগ হচ্ছে। এই জন্য আমরা বলতে পারি P সমানুপাতিক F। এবং পরবর্তী অংশে একটু খেয়াল করি, সেটা হচ্ছে আমরা যদি এবার F কে কনস্ট্যান্ট রাখি তাহলে কি দাঁড়াবে, P ইনভার্স প্রপোর্শনাল A, অর্থাৎ P আর ক্ষেত্রফলের সম্পর্ক অর্থাৎ চাপ আর ক্ষেত্রফলের সম্পর্ক হয়ে যাবে ব্যস্তানুপাতিক। সেটা কিরকম, আমরা আবারও সেই জুতার অবস্থাতেই ফিরে যাই। ধরো তুমি তোমার বাবার প্লেন শু যেটা আছে সেটা পরে যদি তোমার ফ্রেন্ডের পায়ের উপর দাঁড়াও সে যেরকম চাপ অনুভব করবে, যদি একটা পেন্সিল হিলের শু পরে তোমার ফ্রেন্ডের পায়ের উপর দাঁড়াও তখন কি অবস্থা হবে,
এমনটাও করতে পারে, পা ছিদ্র হয়ে নিচের দিকে চলে যেতে পারে। ঠিক আছে, তাহলে দুটো ক্ষেত্রে আমি কি করলাম, আমি কিন্তু তোমাকে ঠিক রেখেছি, অর্থাৎ প্রযুক্ত বলটা ঠিক রেখেছি। পরিবর্তন কি করেছি, পরিবর্তনটা করেছি এ, অর্থাৎ ক্ষেত্রফলের। একবার বড় সোলের হচ্ছে জুতা পরে দাঁড়াতে বললাম, আর একবার হচ্ছে পেন্সিল হিলের জুতা পরে দাঁড়াতে বললাম। যখনই আমি দেখতেছি ক্ষেত্রফলকে কমিয়ে দিচ্ছি, তখনই কিন্তু আমার চাপের পরিমাণ বেড়ে যাচ্ছে। যখনই আমি ক্ষেত্রফল বাড়িয়ে দিব, তখনই কিন্তু আমার চাপের পরিমাণ কমে যাবে। এটা নিয়ে এবার 2020 সালে ঢাকা বোর্ডে এসএসসি পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল। সেটা হচ্ছে এরকম একটা ইট দিয়ে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়া ছিল, এবং বলা হলো এই ইটটাকে কিভাবে রাখলে সবচেয়ে বেশি পরিমাণ চাপ প্রয়োগ করবে। এখন আমরা একটা জিনিস একটু আগে দেখে এসেছিলাম, পি আর ক্ষেত্রফলের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ ক্ষেত্রফল যেই পাশটাতে সবচেয়ে কম হবে সেই পাশটাতে চাপের পরিমাণ সবচেয়ে বেশি হবে। তাহলে আমি যদি ইটটাকে এইভাবে শোয়াই রাখি, তাহলে যেই পরিমাণ ক্ষেত্রফল হবে, একটু যদি কাত করে শোয়াই তাহলে তার চাইতে কম পরিমাণ ক্ষেত্রফল হবে। আর যদি একদম খাড়া করে এরকম করে দাঁড় করিয়ে দিই, তাহলে কি হবে, সবচেয়ে কম পরিমাণ ক্ষেত্রফলে সে দাঁড়াবে, তাহলে কি হবে, সবচেয়ে বেশি পরিমাণ চাপ অনুভূত হবে। তাহলে আমাদেরকে যে প্রশ্নটা করেছিল কিভাবে রাখলে সবচেয়ে বেশি পরিমাণ চাপ অনুভূত হবে, সেটা হচ্ছে আমরা এভাবে ইটে দাঁড় করিয়ে দিলে সবচেয়ে বেশি পরিমাণ চাপ অনুভূত হবে। তাহলে চাপ সম্পর্কে আরেকটা জিনিস আমরা একটু জেনে নিই, চাপ কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সবার কাছে এটা অনেকের কাছে রহস্যময় মনে হতে পারে। কারণ ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফলের হচ্ছে একটা দিক তৈরি হয়, ক্ষেত্রফলের একটা মান তৈরি হয়, ক্ষেত্রফল যেভাবে আছে তার উপর লম্ব বরাবর তার দিক। তাহলে চাপ কি ভেক্টর রাশি না স্কেলার রাশি? একটু চিন্তা করি, আমরা বিষয়টা এভাবে চিন্তা করলে কি দাঁড়াবে, সেটা হচ্ছে এরকম একটা বেলুন চিন্তা করি। ঠিক আছে, এই বেলুন ভর্তি হচ্ছে আমার বাতাস বা তরল পদার্থ। চাপ শব্দটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব বাতাস এবং তরল পদার্থের উপরে। আচ্ছা, তাহলে এই বেলুন ভর্তি হচ্ছে বাতাস বা তরল। আমি যদি ঠিক উপর থেকে নিচের দিকে চাপ প্রয়োগ করি, তাহলে সেই চাপের দিক হওয়ার কথা ছিল কি, সোজা নিচের দিকে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো তো, যদি আমি এখানে এই বরাবর একটা ছিদ্র করে দিই, যদি এই বরাবর একটা ছিদ্র করে দিই, যদি এই বরাবর একটা ছিদ্র করে দিই, তাহলে আমি যদি এই দিক থেকে চাপ দিই, তাহলে পানি কি শুধুমাত্র এই ছিদ্র বরাবর পড়বে নাকি বাকি ছিদ্রগুলা বরাবর পড়বে? তাহলে আমি দেখো যেই দিকে চাপ প্রয়োগ করতেছি সেটা ঠিক সরাসরি না গিয়ে সব দিকেই প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এই দিক সব দিকে হচ্ছে প্রবাহিত হতে শুরু করেছে। তার মানে চাপের কোনো নির্দিষ্ট দিক কিন্তু হচ্ছে না, সে সব দিকে প্রবাহিত হচ্ছে। তার মানে আমরা ভেক্টরে কিন্তু জানি যে যার নির্দিষ্ট দিক ও মান আছে তাকে ভেক্টর রাশি বলে। যেহেতু চাপের নির্দিষ্ট দিক নাই, সে সব দিকেই প্রবাহিত থাকে, সুতরাং চাপকে আমরা বলে নিব যে স্কেলার রাশি। এখন আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঘনত্ব। এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিকস, আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। ঘনত্ব কাকে বলে? প্রথমে আমরা চিরাচরিত নিয়ম, আমরা তার একটু সংজ্ঞাটা দেখে তার সাথে একটু পরিচয় হয়ে নিই। ঘনত্ব হচ্ছে প্রতি একক আয়তনে বস্তুর ভরকে ঘনত্ব বলে। প্রতি একক আয়তনে বস্তুর ভরকে ঘনত্ব বলে। একটু লিখে নিই, প্রতি একক আয়তনে যে ভর তাকে ঘনত্ব বলে। এখন আমরা যদি সেটাকে আবারও আগের মতো ঐকিক নিয়মে নিয়ে যাই, ধরো ভি আয়তনে ভর হচ্ছে এম। আবারও আগের কথা যে ভি যে কোনো ভ্যালু হতে পারে, এই জন্য আমরা সিম্বল দিয়ে লিখলাম। একই কথা এম এর ক্ষেত্রেও। তো একক আয়তনে ভর কত হবে? ঐকিক নিয়ম এম বাই ভি। আমরা একটু আগেই বলেছিলাম একক আয়তনে ভরকে ঘনত্ব বলে। তাহলে ঘনত্বকে যদি রো দ্বারা লেখা হয়ে থাকে, তাহলে রো ইকুয়াল এম বাই ভি, অর্থাৎ ঘনত্ব রো ইকুয়াল এম বাই ভি। এই সূত্রটা আমরা মনে রাখার চেষ্টা করব। আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে রো ইকুয়াল এম বাই ভি। এখন এটা থেকে হচ্ছে আগের মতোই আমরা একক এবং মাত্রা সমীকরণ দেখার চেষ্টা করব। একক কি? একক হবে হচ্ছে এম মানে ভরের একক হচ্ছে কেজি। আমরা এসআই একক নিয়ে বারবার কথা বলবো, কেজি। আর আয়তন মানে হচ্ছে ঘনমিটার। আমরা পেলাম ঘনত্ব রো ইকুয়াল এম এর এককটা লিখলাম কেজি, ভি এর একক হচ্ছে ঘনমিটার। তাহলে এটাকে লেখা যায় কেজি পার ঘনমিটার। এটা হচ্ছে আমার ঘনত্বের একক। এরপর আমরা ঘনত্বের মাত্রা নিয়ে একটু কথা বলে দেখি। মাত্রাটা কি হবে? খুবই সহজ একটা মাত্রা। এই যে ঘনত্বের মাত্রা, সেটা হচ্ছে এম এর মাত্রা কি হবে? এম মানে হচ্ছে ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, আর ভি সেটা হচ্ছে আয়তন, সেটার মাত্রা হচ্ছে এল কিউব। কেন এল কিউব? কারণ আয়তন মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটা দৈর্ঘ্যের গুণফল। একটার জন্য যদি এল হয় তাহলে তিনটার জন্য এল কিউব। তাহলে এটা কি দাঁড়াবে? এম এল ইনভার্স 3। এটা হচ্ছে আমাদের ঘনত্বের মাত্রা সমীকরণ। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা এটা থেকে আরও কিছু জিনিস দেখে নিই। সেটা হচ্ছে রো ইকুয়াল এম বাই ভি। আমরা যদি কোথাও এম কে কনস্ট্যান্ট রাখি, তাহলে রো
সমানুপাতিক কি হবে 1/v। আমরা যদি ভরকে কনস্ট্যান্ট রেখে আয়তনের পরিবর্তন করে থাকি তাহলে রো আর আয়তনের মধ্যে অর্থাৎ ঘনত্ব আর আয়তনের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভরকে অপরিবর্তিত রেখে যদি আমি আয়তন বাড়াতে থাকি তাহলে সেই ক্ষেত্রে রো এর মান অর্থাৎ ঘনত্বের মান কমে যাবে, এবং আমরা যদি হচ্ছে আয়তন কমাতে থাকি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ঘনত্বের মান বেড়ে যাবে। এই কথাটা হচ্ছে একটু মনে রাখবা, কারণ আমরা একটু পরে এই বিষয় নিয়ে আরো কিছু জিনিস কথা বলে নিব। তার আগে তোমাদের বইয়ে একটা ছক দেয়া ছিল ঘনত্বের, বিভিন্ন পদার্থের ঘনত্ব নিয়ে, সেই ছকটা আমি একটু আলোচনা করে দিই। সেটা হচ্ছে পানির ঘনত্ব দেয়া ছিল তোমাদের বইয়ে, সবগুলা ছিল সিজিএস এককে অর্থাৎ গ্রাম পার সিসি ইউনিটে। সেটা কি ছিল? পানি সমান হচ্ছে 1.00, পারদ সমান 13.6। সেগুলাকে আমাদের যেহেতু ম্যাথ করার সময় এগুলা কেজি পার ঘনমিটার বা এসআই এককে ব্যবহার করতে হবে, এই জন্য এগুলাকে আমি এসআই এককে নিয়ে গেছি। সেটার জন্য কি করেছি? কিছুই না, তোমাদের এইখানে যে ভ্যালুগুলো দেয়া ছিল প্রত্যেকের সাথে 1000 গুণ করে দিয়েছি, প্রত্যেকের সাথে 1000 গুণ করে দিয়েছি, তাহলে আমার এই ভ্যালুগুলো দাঁড়ায়। প্রশ্ন আসতে পারে 1000 কেন দাঁড় করিয়ে দিয়েছি? আমরা একটু এককটার দিকে খেয়াল করি। এককটা কি? একক হচ্ছে গ্রাম বাই সিসি। এখন আমি জানি গ্রামকে যদি কেজিতে নিতে হয় তাহলে 1000 দ্বারা ভাগ করতে হয়, আর যদি সিসিকে যদি আমার ঘন মিটারে নিয়ে যেতে হয় তাহলে কত দ্বারা ভাগ করতে হয়? 10 লক্ষ দ্বারা ভাগ করতে হয়। এখন এই 1000 আর 10 লক্ষ কাটাকাটি করো, দেখা যাবে সেটা পাবে হচ্ছে 1000। অর্থাৎ আমি যদি সিজিএস এককে দেয়া থাকলে তাকে 1000 দ্বারা গুণ করে দিই তাহলে সেটা পাবো কেজি পার ঘনমিটার এককে। এইটা ছিল হচ্ছে ঘনত্বের বেসিক জিনিসগুলো, এবং ঘনত্ব আমাদের জীবনে প্রতিদিন খুবই গুরুত্বপূর্ণ। তার একটু কিছু আলোচনা আমরা করে দেখি। সেটা হচ্ছে আমরা চুলায় হচ্ছে পানি গরম করে থাকি না, চুলায় পানি গরম করার সময় আমাদের কি হয়ে থাকে? আমরা হচ্ছে এরকম চুলার উপর পাত্রটা রেখে নিচে তাপ দিতে শুরু করি। এই তাপটা প্রথমে কে গ্রহণ করবে? পাত্রের নিচের যে পানিগুলো আছে সেই পানিগুলো গ্রহণ করে থাকবে। এখন পাত্রের নিচের যে পানিগুলো আছে তারা উষ্ণ হওয়ার পর যদি তারা উপরে না উঠে আসে তাহলে উপরের পানিগুলো নিচে নামার কোনো সুযোগ নাই, এবং তাহলে তাপ আর উপরের পানিতে লাগার কোনো সুযোগ নাই। সেই ক্ষেত্রে হচ্ছে আমার পুরো পাতিলের পানি গরম হবে না। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় কি, যদি আমি তাপ দিতে থাকি তাহলে পাত্রের তলার যে পানিগুলো আছে তারা তাপ গ্রহণ করার ফলে তাদের আয়তন বৃদ্ধি পায়। আমরা যখন হচ্ছে তাপমাত্রার অধ্যায়টা পড়বো অর্থাৎ 6ষ্ঠ অধ্যায় পড়বো তখন দেখব যে তাপ প্রয়োগে যে কোনো পদার্থের আয়তন বৃদ্ধি পায়। তাহলে আমার তরল পদার্থ নিচের গুলা যখন হচ্ছে যায় তাপ দেওয়া হয় তখন তার আয়তন বৃদ্ধি পায়। আর আমরা বলেছিলাম আয়তন বৃদ্ধি পেলে কি হবে? ঘনত্ব কমে যাবে। তার মানে এটা ঘনত্ব কমে যাওয়ার ফলে এই পানিগুলা উপরে চলে আসবে এবং উপরের পানিগুলা নিচে চলে আসবে। এভাবে ক্রমান্বয়ে এক্সচেঞ্জের মাধ্যমে হচ্ছে পুরো পাত্রের পানিগুলা হচ্ছে গরম হয়ে যাবে। কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে আমি উপর থেকে শুধু তাপ দিচ্ছি, উপর থেকে তাপ দিলে কি এরকম ঘটার কোনো সম্ভাবনা আছে? উপরের পানি হালকা হয়ে কি নিচে যাবে? না, সেই ক্ষেত্রে তাহলে উপরের পানিগুলাই হচ্ছে শুধু গরম হবে। সেটার উদাহরণ কিন্তু আমরা পেয়ে থাকি। আমরা যখন হচ্ছে নদীতে বা পুকুরে গোসল করতে যাই তখন দেখবা গ্রীষ্মকালে উপরের পানিগুলা গরম, নিচের পানিগুলা ঠান্ডা। এর কারণ কি? এর কারণ এই যে একটু আগে আমরা ঘনত্ব নিয়ে বলেছি, যখন সূর্যের আলো পড়ে তখন উপরের স্তরের পানি যেগুলো আছে সেই পানিগুলাই হচ্ছে তাপ শোষণ করে হালকা হয়ে যায়, কিন্তু তারা কখনো নিচে নামে না, যার ফলে নিচ পর্যন্ত পানি পৌঁছাতে পারে না, তাপ পৌঁছাতে পারে না বলে সেক্ষেত্রে নিচের পানি আর কখনো উষ্ণ হয় না। এছাড়া আরো অনেক ব্যবহার আছে। আমরা হচ্ছে ফানুস উড়াই না? হুমায়ুন আহমেদ স্যার বলে গেছিলেন, এনে দাও 100 ফানুস আজন্ম সলজ্জ স্বাদ একদিন আকাশে ফানুস উড়াই। হ্যাঁ, ফানুস উড়ানোর কথা বলে গেছিলেন। তো সেই ফানুস উড়ানোর ক্ষেত্রে কি ব্যবহার করা হয়ে থাকে? আমাদের কিন্তু এই ঘনত্বের কনসেপ্টটাই ব্যবহার করা হয়ে থাকে। ফিজিক্স একটা কিন্তু রোমান্টিক থ্রিলার উপন্যাস, সেখানে পরতে পরতে কিন্তু রোমান্টিকতা আছে। আচ্ছা, সেই জিনিসটাতে আসি। যখন আমরা ফানুস উড়াই তখন দেখা যাবে এই ফানুসের এইখানে হচ্ছে আগুন জ্বালানো হয়ে থাকে। এই আগুন জ্বালানোর ফলে কি হয়? ফানুসের ভেতরে যে বাতাসগুলো আছে এরা আয়তন বৃদ্ধি পায়, যার ফলে ঘনত্ব কমে যায়। এখন চারপাশের বাতাসের তুলনায় তার ভেতরের যে বাতাসগুলো আছে তাদের ক্ষেত্রে কি হয়? ঘনত্ব কমে যায়, যার ফলে ফানুসটা হালকা হয়ে উপরে উঠতে শুরু করে। এমনটা কিন্তু আমরা ওই যে ছোট রাস্তার পাশে হচ্ছে বেলুন বিক্রেতার ক্ষেত্রে হচ্ছে এরকমটা দেখে থাকি। তাহলে এইরকম আরো একটা ব্যবহার আমরা মজার বলে দিই, সেটা হচ্ছে আমাদের ডিম সম্পর্কে জানার জন্য, যে ডিমটা কি পচা না ভালো এটা জানার জন্য কিন্তু আমরা এই ঘনত্বের কনসেপ্টটাই ব্যবহার করতে পারি। সেটা কি করে? ডিমকে নিয়ে পানিতে রেখে দাও, ডিমটা যদি ডুবে যায় তাহলে ভালো, ডিমটা যদি ভেসে থাকে তাহলে ডিমটা পচা। কেন? ডিম যদি পচে যায় তার ঘনত্ব কমে যাবে, হালকা হয়ে যাবে পানির ঘনত্বের তুলনায়, যার ফলে হচ্ছে সে ভেসে থাকবে। তাহলে এই ছিল হচ্ছে মোটামুটি ঘনত্ব নিয়ে কথাবার্তা। এই পর্যন্ত রাখি, এরপরে আমরা অন্য টপিকসের দিকে মুভ করি। এবার আমরা একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে
যেই পরিমাণ চাপ অনুভূত হচ্ছে সেই চাপ কিভাবে নির্ণয় করব সেই জিনিসটা বের করার চেষ্টা করব এবং সূত্র তৈরি করব। আচ্ছা, তার আগে আমার হচ্ছে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ নির্ণয় করার জন্য আমার একটা জিনিস প্রয়োজন, তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে বল বলতে কি বোঝায়। আমি এখানে লিখে রেখেছি তরল পদার্থের ভেতরে কোনো বিন্দুতে চাপ বলতে ঠিক ওই বিন্দুর চারদিকে প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে অনুভূত বলকে বোঝায়। অর্থাৎ ব্যাপারটা অনেকটা এইরকম, তরল পদার্থের অভ্যন্তরে কোনো বিন্দুতে বা ভিতরে কোনো বিন্দুতে চাপ বলতে, ধরো এই বিন্দুতে আসলে চাপ বলতে কি বোঝানো হবে, ঠিক ওই বিন্দুর চারিদিকে, এই যে ওই বিন্দুর হচ্ছে চারিদিকে প্রতি একক ক্ষেত্রফলের উপর, প্রতি একক ক্ষেত্রফল যদি আমরা চিন্তা করি, এই প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে অনুভূত বলকে বোঝানো হয়ে থাকে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ বলতে। এখন এটা আমরা কি করে নির্ণয় করব যে আমার তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ কি হবে? তার জন্য ধরো আমরা এরকম একটা পাত্র কল্পনা করি, এই পাত্রের আমরা এই বিন্দুতে হচ্ছে আমরা চাপ নির্ণয় করব যে এই বিন্দুতে চাপের পরিমাণ কত। তার জন্য একটা কাজ করি, তরলের একদম আপার লেয়ার থেকে একটা সিলিন্ডার কল্পনা করে নিই। হ্যাঁ, এরকম একটা সিলিন্ডার কল্পনা করে নিলাম, যেই সিলিন্ডারের ক্ষেত্রফল হচ্ছে এ আর উচ্চতা হচ্ছে এইচ। এই সিলিন্ডারের ক্ষেত্রফল হলো এ এবং উচ্চতা হচ্ছে এইচ। এখন সে এই বিন্দুতে কি পরিমাণ বল প্রয়োগ করতেছে? খুব স্বাভাবিক এবং সহজ অ্যান্সার, এই সিলিন্ডারে যেই পরিমাণ পানি আছে সেই পরিমাণ পানির ওজন যা, সেটাই তো এই বিন্দুতে বল প্রয়োগ করতেছে। তাহলে আমরা লিখতে পারি প্রযুক্ত বল সমান তরলের ওজন। বলে নি ওজন কিন্তু ভাইয়া ওয়ান কাইন্ড অফ বল। কিরকম? ওজন বলতে বোঝানো হয় পৃথিবী কোনো বস্তুকে যেই বলে আকর্ষণ করে, তাহলে পৃথিবীর আকর্ষিত বলটাকেই তো আমরা ওজন বলতেছি। এই জন্য এইখানে যেই পরিমাণ তরল আছে তার যে ওজন, সেই পরিমাণ বল সেই বিন্দুতে প্রয়োগ করতেছে। তো এখন আমার তরলের ওজন কি হবে? তরলের ওজন হচ্ছে W = mg, আমরা সূত্র জানি। তাহলে m = কি হবে? রো ভি জি। ঠিক আছে, এইটাই হচ্ছে আমার তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে প্রযুক্ত বল। এখন আমরা এটাকে আবার সিম্পলিফাই করতে পারি। V ইকুয়াল, আমরা যখন ঘনত্ব পড়েছিলাম সেখানে কি লিখেছিলাম? রো ইকুয়াল m বাই ভি। এই m এর পরিবর্তে কি লেখা যায়? রো ভি। এই যে m এর পরিবর্তে আমরা রো ভি লিখলাম। এখন আবার v আয়তন সমান কি? আয়তন সমান হচ্ছে ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে আমি যদি v কে রিপ্লেস করে দিই তাহলে কি হবে? a h রো জি। এটাই হচ্ছে তরলের অভ্যন্তরে এই বিন্দুতে প্রযুক্ত বল। এখন আমি নির্ণয় করব চাপের পরিমাণ কত। আমরা জানি চাপ P = F/A। F কত পেয়েছি? F হচ্ছে AH রো জি এবং এর পরিমাণ কত? এই ধরে নিলাম। তাহলে হচ্ছে P সমান কি দাঁড়াচ্ছে? এই A আর এই A ক্যান্সেল আউট, তাহলে দাঁড়াবে P = H রো জি। P = H রো জি। এখানে H এর পরিচয় কি? H এর পরিচয় হচ্ছে তরলের অভ্যন্তরে যেই বিন্দুতে চাপ নির্ণয় করতে বলবে তরলের মুক্ত স্তর থেকে সেই বিন্দুর গভীরতা। যেমনটা এইখানের ক্ষেত্রেই বললাম যে এই বিন্দুতে আমি হচ্ছে চাপ নির্ণয় করব, তাহলে মুক্ত স্তর থেকে এই বিন্দুর গভীরতা কতটুকু সেটাই হচ্ছে H। আমি কিন্তু এই পুরো পাত্রের গভীরতাটুকু নিব না, যেই বিন্দুতে নির্ণয় করতে বলবে সেই বিন্দুর পর্যন্ত গভীরতা হচ্ছে H। ঘনত্ব কি? ঘনত্ব যেই তরল নিয়ে বলবে সেই তরলের ঘনত্ব, আর আমরা জানি G হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। তার আগে একটা জিনিস একটু বলে নিই, সেটা হচ্ছে আমরা যে এখানে ধরেছিলাম এ কিন্তু আমরা ধরেছিলাম এই যে সিলিন্ডারের তলার ক্ষেত্রফল যতটুকু সেই জিনিসটা, আমরা কিন্তু পাত্রের তলার ক্ষেত্রফল চিন্তা করিনি। তার মানে এখান থেকে আরো একটা জিনিস আমরা স্পষ্ট বলতে পারি, সেটা হচ্ছে বল যতটুকু জুড়ে প্রযুক্ত হবে আমরা সেইটুকুই ক্ষেত্রফল চিন্তা করব। যেমনটা ধরো আমরা যদি এরকম একটা টেবিল চিন্তা করি, হ্যাঁ, এই টেবিলের উপর এই জায়গাটাতে হচ্ছে আমি বল প্রয়োগ করতেছি। এখন আমি যদি চাপ ক্যালকুলেশন করতে যাই সেই সময় আমি কি পুরো টেবিলের ক্ষেত্রফল নিব নাকি শুধু যেইটুকু জুড়ে হচ্ছে চাপ প্রয়োগ হচ্ছে সেইটুকু নিব? অবশ্যই পুরো টেবিল না, শুধুমাত্র যেইটুকু জুড়ে হচ্ছে বল প্রয়োগ হচ্ছে সেইটুকুর ক্ষেত্রফল কাউন্ট করব। আচ্ছা, এইখানে সূত্রটা একটু লেখা যায়, আমরা এই সূত্রটাকে যদি একটু বাড়াই নিই তাহলে কি হবে? P সমানুপাতিক H রো। G যেহেতু কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, তো গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন যেহেতু কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্ট বাদ দিয়ে আমরা সমানুপাতিক চিহ্ন নিয়ে এসেছি। তাহলে কি দাঁড়ালো? P সমানুপাতিক H রো। এর মানে কি? তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ এর গভীরতার এবং ঘনত্বের সমানুপাতিক, অর্থাৎ গভীরতা বাড়তে থাকলে চাপ বাড়তে থাকবে এবং ঘনত্ব বাড়তে থাকলে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে। এটার আমরা বাস্তব উদাহরণ সবসময় দেখে থাকি। আমাদের বাসায় ট্যাঙ্কগুলা, পানির যে ট্যাঙ্কগুলো, এগুলো কোথায় থাকে? আমাদের বাসার ছাদে থাকে না?
হ্যাঁ, এবং আমরা যারা গ্রাউন্ড ফ্লোরে বসবাস করি তাদের বাসায় ট্যাপ খুলে দেখবা পানির যে প্রেসার বা পানির যে চাপ থাকে উপরের স্তরে গেলে কিন্তু সেই চাপটুকু পাওয়া যায় না। এবং অনেক 6 তলা 10 তলা বিল্ডিংয়ের দেখবা গ্রাউন্ড ফ্লোরে যারা থাকে তারা হচ্ছে ওই যে কলের মুখে হচ্ছে আলাদা একটা কিছু লাগিয়ে এনে যাতে হচ্ছে পানির প্রেসারটা কম থাকে। এর পেছনে কারণ কি? ওই যে ফিজিক্সই দেয় যে পি সমানুপাতিক এইচ রো, অর্থাৎ যখনই গভীরতা বাড়তেছে তখনই সেই বিন্দুতে চাপের পরিমাণ বৃদ্ধি পেতে শুরু করেছে। তাহলে এই টপিক্সের ব্যাপারগুলো ছিল কি? তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ বলতে কি বোঝায়, সেই চাপ আমি কি করে নির্ণয় করতে পারবো সেই সূত্র, এবং আমার সেই সূত্র থেকে আমরা ডেভেলপ করেছিলাম পি সমানুপাতিক এইচ রো, অর্থাৎ গভীরতা বাড়া এবং ঘনত্ব বাড়ার সাথে সাথে চাপ বৃদ্ধি পেতে থাকে। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্লবতা। প্লবতা জিনিসটা যদি আমাকে সহজে ডিসক্রাইব করতে বা ব্যাখ্যা করতে বলা হয় আমি একটা শব্দই বলবো, সেটা হচ্ছে তরল বা বায়বীয় পদার্থ অর্থাৎ প্রবাহী। প্রবাহী ঊর্ধ্বমুখী যে বল প্রয়োগ করে তাকেই প্লবতা বলে। এই জিনিসটা আসলে কি ঘটে, মানে তরলে যদি কোনো বস্তুকে ডুবানো হয়ে থাকে তাহলে তরল কি তাকে উপরের দিকে ঠেলতে থাকে? হ্যাঁ, অবশ্যই এই জিনিসটা ঘটে এবং আমরা প্রতিদিন আমরা এই জিনিসটার সাথে পরিচিত। আজকে একটু পরীক্ষা করে দেখতে পারো, ওয়াশরুমে আমাদের 1 বালতি পানি নিয়ে সেই পানিভর্তি বালতি থেকে বালতির নিচ থেকে 1 মগ পানি উঠে আনার সময় দেখবা যে কিছুটা হালকা অনুভব করতেছো। যদি বালতিটা খালি থাকতো সেই 1 মগ পানিকে যদি নিচ থেকে উঠে আনতে যেতা তখন দেখতা যে কিছুটা ভারী অনুভব হচ্ছে। তাহলে একটা ক্ষেত্রে ভারী অনুভব হচ্ছে, আরেকটা ক্ষেত্রে হালকা অনুভব হচ্ছে। এর পেছনের কারণটা কি? এর পেছনের কারণ হচ্ছে প্লবতা। অর্থাৎ যখনই তরলের মধ্যে কোনো বস্তুকে ডুবানো হয়ে থাকে তখনই তরল তাকে উপরের দিকে একটা বল প্রয়োগ করতে থাকে। সেটা আরও একটা সহজ তোমাদের বইয়ে হচ্ছে ব্যাখ্যা দেওয়া আছে। সেটা হচ্ছে কি, আমি যদি হচ্ছে একটা প্লাস্টিক রাবার ব্যান্ডের মাথায় একটা কোনো একটা কিছু ভারী ঝুলিয়ে দিয়ে বাতাসের যদি আমি ঝুলিয়ে রাখি তখন যতটুকু প্রসারিত হবে সেটাকে যদি আমি তরলের মধ্যে ঝুলিয়ে রাখি তার থেকে কিছুটা কম প্রসারিত হবে। কেন কম প্রসারিত হবে? ওই একই কথা, তরল তাকে কিছুটা বল উপরের দিকে ঠেলতেছে। সেই জিনিসটা আমরা যে আর্কিমিডিসের সূত্রে আবার আলোচনা করব, এখানে এইটুকু হচ্ছে বলে নিই। তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। এতক্ষণ পর্যন্ত কিন্তু এই কথাটাই বললাম। প্লবতা মানে কি? প্লবতা মানে হচ্ছে তরল ঊর্ধ্বমুখী যে বল প্রয়োগ করে। তাহলে এবার আমরা দেখি একটু প্লবতা নির্ণয় করতে পারি কিনা। কি করে প্লবতা নির্ণয় করবে? আমরা আগের মতো এরকম একটা পাত্র কল্পনা করি, সেই পাত্রের তরলের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত একটা সিলিন্ডার আছে। সম্পূর্ণ নিমজ্জিত একটা সিলিন্ডার, অর্থাৎ পাত্রের মধ্যে একদম সম্পূর্ণ ডুবে গেছে। হ্যাঁ, আর সব দিকে হচ্ছে তরল অনুভূত আছে। আমি দুটো বিন্দু নিয়ে নিই, এটা হচ্ছে ধরো পি কিউ আর এটা হচ্ছে আর এস। এইটার উপরে আসলে প্লবতা কত সেই জিনিসটা হিসাব করার চেষ্টা করব। এখন দেখো আমার এই বিন্দুতে কত বল প্রয়োগ হবে। আমরা চাপের সূত্র থেকে জানি পি ইকুয়াল এফ বাই এ। প্রথমে বলেছিলাম এই সূত্র আমরা প্রচুর ব্যবহার করব, তাই মনে রাখবা পি সমান এফ বাই এ। তাহলে এফ সমান কি হবে? এফ সমান হচ্ছে পি এ। এবার এখানে আরো কিছু জিনিস আমি একটু ব্যাখ্যা করে নিই। সেটা হচ্ছে ধরে নাও তরলের উপর থেকে এই যে সিলিন্ডারের উপর স্তর পর্যন্ত সেই দূরত্বটা হচ্ছে H1। তারপরে তরলের উপর থেকে সিলিন্ডারের যে গভীরতা সেই পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে H2। আর এই যে সিলিন্ডারের উচ্চতা সেটা হচ্ছে H। এই জিনিসটার সাথে পরিচিত হয়নি। সেই সাথে এই যে ক্ষেত্রফল সেটা হচ্ছে আমার A। এবার আমরা আলোচনায় আসি। পি সমান এফ সমান হচ্ছে পি এ। এখন আমি জানি তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ নির্ণয় সূত্র কি পেয়েছিলাম একটু আগেই, পি সমান এইচ রো জি। তাহলে আমার এই বিন্দুতে চাপের পরিমাণ কত হবে? চাপের পরিমাণ এখান পর্যন্ত গভীরতা কত? H1। তাহলে H1 রো জি। তার মানে আমি এখানে F1 সমান লিখতে পারি। F1 বলতে কি বুঝাচ্ছি? পি কিউ বিন্দুতে যেই বল প্রযুক্ত হচ্ছে নিচের দিকে, যেই বল প্রযুক্ত হচ্ছে নিচের দিকে সেইটুকুই হচ্ছে F1। তাহলে F1 পি সমান হচ্ছে H1 রো জি এ। এটা হচ্ছে এই বিন্দুতে প্রযুক্ত বল। এখন নিচের দিক থেকে একটা বল তো উপরের দিকেও ক্রিয়া হচ্ছে, কারণ আমরা জানি তরলের অভ্যন্তরে চাপ সব দিকে সমানভাবে হচ্ছে কাজ করতে থাকে। তার মানে উপরের দিকেও একটা বল কাজ করতেছে, চাপ কাজ করে সেই সাথে হচ্ছে বল কাজ করতেছে। এখন এখানে নিচের দিকে একটা বল কাজ করতেছে, নিচের দিকেরটা আমরা কাউন্ট করলাম না, শুধু উপরের দিকেরটা কাউন্ট করলাম। তো উপরের দিকেরটাকে যদি আমরা F2 ধরে নিই, F2 সমান কি হবে? সেম, এখান থেকে এইখানের গভীরতা কত? H2। তাহলে H2 রো জি এ। এ হচ্ছে পাত্রের ক্ষেত্রফল, জি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, আর রোটা হচ্ছে তরলের ঘনত্ব, যেই তরলের মধ্যে আমরা ডুবালাম। ঠিক আছে,
এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া উপরের দিক থেকে আর নিচের দিক থেকে হচ্ছে ব্যাপারটা কাউন্ট করতেছি, কিন্তু পাশের দিকের গুলা হচ্ছে কাউন্ট করতেছি না কেন? যেহেতু এই ক্ষেত্রে এইটা আর এইটার গভীরতা সমান, কিংবা এইটা আর এইটার গভীরতা সমান, তার মানে কি এইখানে যেই পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে এখানেও ঠিক সেই পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে। তার মানে বিপরীত দিক থেকে, পরস্পর বিপরীত দিক থেকে সমপরিমাণ যদি দুটো বল প্রয়োগ হতে থাকে তাহলে কি হবে, এখানে বলটা আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে, যার ফলে পাশেরগুলো আমরা কাউন্ট করতেছি না এবং উপরেরগুলা আর নিচেরগুলা কাউন্ট করতেছি। এবার হয়তো আরেকটা প্রশ্ন আসতে পারে যে তাহলে হচ্ছে উপরের দিক থেকে আর নিচের দিক থেকে বলটাও তো ক্যান্সেল আউট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই ক্ষেত্রে ক্যান্সেল আউট কেন হচ্ছে না? কারণ আমরা দেখতেছি প্রথমটার ক্ষেত্রে গভীরতা H1, দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে গভীরতা H2। তাহলে H1 এর চাইতে H2 যেহেতু বেশি, দ্বিতীয় ক্ষেত্রে বলের পরিমাণ বেশি, প্রথম ক্ষেত্রে বলের পরিমাণ কম, যেহেতু দুটোর মধ্যে পার্থক্য আছে এই জন্য হচ্ছে এখানে আলাদা করে সেই জিনিসটা কাউন্ট হচ্ছে, অর্থাৎ তারা ক্যান্সেল আউট হচ্ছে না। এবার আমরা যদি চিন্তা করি এই পাত্রের উপর কার্যকর বল কত, কার্যকর বল কত সেটাকে যদি আমরা F দিয়ে লিখি, F সমান কি দাঁড়াবে, F2 মাইনাস F1। F2 থেকে F1 কেন মাইনাস করলাম? কারণ আমরা দেখতেছি F2 বড় হবে। কি করে বুঝলাম? এই যে H2 এর মান H1 এর চাইতে বেশি, তো F2 এর মান কত? F2 এর মান হচ্ছে H2 রো জি এ মাইনাস F1 এর মান কত? H1 রো জি এ। এখান থেকে আমরা কিছু জিনিস কমন নিয়ে নিতে পারি। সেই কমন জিনিসটা হচ্ছে এ, আর এই পাশে হচ্ছে তাহলে কি থাকে, H2 মাইনাস H1 আর হচ্ছে রো জি। কেন রো জিকে এই পাশে লিখলাম একটু পরে বলতেছি। এখন একটু খেয়াল করো তো, H2 থেকে H1 মাইনাস করলে কি পাবো? এই যে H2 হচ্ছে পুরোটা, অর্থাৎ তরলের উপর থেকে নিচ পর্যন্ত গভীরতাটুকু। H1 হচ্ছে কি, তরলের মুক্ত স্তর থেকে সিলিন্ডারের উপর স্তর পর্যন্ত। তাহলে এইটুকু থেকে যদি আমি এইটুকু বাদ দিয়ে দিই তাহলে যেটা পাচ্ছি সেটা সিলিন্ডারের উচ্চতা। তার মানে আমি লিখতেই পারি এ আর H2 মাইনাস H1 মানে হচ্ছে H, অর্থাৎ সিলিন্ডারের উচ্চতা, আর হচ্ছে রো জি। এখন এবার খেয়াল করো AH মানে কি, ক্ষেত্রফল আর উচ্চতা। ক্ষেত্রফল আর উচ্চতাটা কি বলা হয়? ক্ষেত্রফল আর উচ্চতার গুণফল হচ্ছে আয়তন। তাহলে রো ভি রো জি। এখন ভিটা কি? ভিটা হচ্ছে যেই সিলিন্ডারটাকে ডুবানো হলো সেই সিলিন্ডারের আয়তন, এবং সিলিন্ডারটাকে যখন ডুবিয়েছিলাম তখন সিলিন্ডারটা কি করেছে, তার আয়তনের সমান, অর্থাৎ তার আয়তন যতটুকু সেই পরিমাণ পানি অপসারণ করেছে। আর রোটা কি? রোটা হচ্ছে পানির ঘনত্ব। জিটা কি? জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। তার মানে আমি এটাকে বলতেই পারি অপসারিত পানির ওজন, অপসারিত পানির ওজন। অর্থাৎ সিলিন্ডারটাকে যখন আমি ডুবালাম সিলিন্ডারটার উপর প্লবতাটা কতটুকু কাজ করতেছে, এই যে আমি এখানে যেটা কার্যকর বল বললাম সেটাই আলটিমেটলি হচ্ছে প্লবতা, অর্থাৎ ঊর্ধ্বমুখী বলটা। এই প্লবতাটা কি পেয়েছিলাম? অপসারিত পানির ওজন। সুতরাং আমরা বলতে পারি কোনো বস্তুকে যদি আমি তরলে ডুবাই তাহলে বস্তুর উপর সেই পরিমাণ ঊর্ধ্বমুখী বল কাজ করবে সে যতটুকু পানিকে অপসারণ করবে। সুতরাং ঊর্ধ্বমুখী বল বা প্লবতা সেটা বস্তু কর্তৃক অপসারিত পানির ওজনের সমান। আচ্ছা, আমরা এখন আলোচনা করব পদার্থবিজ্ঞানের অন্যতম বিখ্যাত যেই সূত্রটা, সেটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র। সেই সূত্রের পেছনের গল্পটা আমি আবার একটু বলে নিচ্ছি। এই গল্পটা আমরা সবাই শুনে অভ্যস্ত, তবু আমি বলে নিচ্ছি। প্রাচীন সিরাকিউস শহরে একজন রাজা ছিলেন, রাজা হিয়েরো। সিরাকিউস শহরের রাজা হিয়েরো তার শখের জন্য তিনি তার জন্য একটা স্বর্ণের মুকুট বানাতে তার রাজ্যের স্বর্ণকারকে অর্ডার দিলেন। কিছুদিন পর স্বর্ণকার তাকে এত সুন্দর একটা মুকুট বানিয়ে উপহার দিলেন, সেই মুকুটটা দেখে রাজার ভীষণ পছন্দ হয়ে থাকেন। কিন্তু তার কিছুটা সন্দেহ লাগতে শুরু করে যে স্বর্ণকার কি সমস্তটাই স্বর্ণ দিয়েছিল নাকি কিছু ভেজাল মিশিয়েছিল। এখন তিনি মুকুটটা ভাঙতেও চাচ্ছেন না, এতটাই সুন্দর। আবার তিনি কনফার্মও হতে চাচ্ছেন যে এটা কি আসল না কিছু পরিমাণ ভেজাল মিশ্রিত। তো এই দায়িত্বের ভার কাকে দিবে? দায়িত্বের ওই রাজ্যের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি মহান আর্কিমিডিস। মহান আর্কিমিডিসকে ডেকে বললেন, বিজ্ঞানী আপনাকে এখন বের করতে হবে এই স্বর্ণের মুকুটটা কি আসল নাকি নকল। তো তিনি যথারীতি, আমরা সেই গল্পটাই বলতেছি যে তিনি যথারীতি একদিন কাপড় চোপড় ছেড়ে খুব চিন্তিত তার এটা বের করতে হবে, রাজার আদেশ বলে কথা। তো তিনি কাপড় চোপড় ছেড়ে বাথট্যাবের মধ্যে হচ্ছে লাফ দিলেন। বাথট্যাবের মধ্যে লাফ দেওয়ার সাথে সাথে দেখলেন কিছু পরিমাণ পানি ছিটকে পড়ে গেছে। ওনার তো এটা মাথায় ধরে গেছে, উনি ওই কাপড় চোপড় ছাড়া অবস্থায় রাজদরবারে দৌড় দিয়েছেন ইউরেকা বলে। ইউরেকা মানে হচ্ছে পেয়েছি। রাজাকে গিয়ে বললেন যে রাজা আমি পেয়ে গেছি। কি পেয়েছেন? স্বর্ণের মুকুট কি খাদযুক্ত নাকি খাদমুক্ত সেটা বের করার উপায় পেয়ে গেছি না ভেঙে।
তখন রাজা বললেন ঠিক আছে আপনি তো একটা মহান কাজ করে ফেলেছেন, কিন্তু এটা তো একটা রাজদরবার, কাপড় চোপড়টা একটু পরে নেন, তাই না? যাই হোক, তো তিনি যেই কাজটা করেছিলেন সেটা কি ছিল? খুবই সিম্পল। আমাদের বইয়ে গল্পটা বলা হয়ে থাকলেও কখনো বলা হয়ে থাকে না যে স্বর্ণের মুকুটটা আসল না ভেজাল যুক্ত, সেটা কি করে নির্ণয় করতে হয়। সেটা আমরা ঘনত্বের টপিক্সটা পড়ে এসেছিলাম, তখন আমরা দেখেছিলাম রো ইকুয়াল এম বাই ভি, এখান থেকে লিখতে পারি রো ইকুয়াল এম বাই ভি। এখন আমি যদি এখানে এম এর ভ্যালুটা এবং ভি এর ভ্যালুটা ইনপুট দিয়ে দিই, তাহলে আমরা তার ঘনত্ব পেয়ে যাব। এখন ওই মুকুটের ঘনত্বটা যদি স্বর্ণের অরিজিনাল ঘনত্বের সাথে মিলে যায় তাহলে এটা ভেজাল মুক্ত, আর যদি অরিজিনাল ঘনত্বের সাথে না মিলে যায় তাহলে এটা ভেজাল যুক্ত। তো এটার জন্য আমরা ভর না হচ্ছে নিক্তি দিয়ে মেপে নিলাম, আয়তন কি করে বের করব, এই জন্য সমস্যাটা হয়েছিল। ওনাকে তো ভাঙা, ওই মুকুটটাকে তো ভাঙা যাবে না। তো তিনি বাথটাবে গোসল করতে গিয়ে যে জিনিসটা অবজার্ভ করেছিলেন সেটা কি ছিল, যদি তিনি যখন বাথটাবের মধ্যে লাফ দিচ্ছেন তখন কিছু পরিমাণ পানি বাহিরে পড়ে আসতেছে, তার মানে কোনো বস্তুকে যখন তরলে ডুবানো হয়ে থাকে তখন বস্তু তার আয়তনের সমান, তার আয়তন যতটুকু ততটুকু পানিকে সরিয়ে দেয়। এটা সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব আর্কিমিডিসের সূত্রে। এখানে শুধু এইটুকুই বলে নিই যে বস্তুটা তার আয়তনের সমান তরল অপসারণ করে থাকে। এখন সেই ওই যে স্বর্ণের মুকুটটাকে যখন তরলে ডুবালেন, সেই তরলটা, সেই স্বর্ণের মুকুটটা যতটুকু তরল অপসারণ করলেন তার আয়তন মেপে নিলেন এবং নিক্তি দিয়ে ভর মেপে সেটা এখানে বসিয়ে দিলেন। এরপর যেই ঘনত্বটা পাচ্ছেন সেটা যদি স্বর্ণের ঘনত্বের সমান হয়ে থাকে তাহলে মুকুটটা আসল, যদি স্বর্ণের ঘনত্বের সমান না পেয়ে থাকে তাহলে মুকুটটা আসল না। খুব সিম্পল ব্যাপার, উনি এটা আবিষ্কার করে দিয়ে গেছিলেন, কিন্তু এটা ছিল পদার্থবিজ্ঞানের যুগান্তকারী একটা আবিষ্কার। সেই আবিষ্কারটা কি করে যুগান্তকারী হয়েছে সেটা আমরা যখন আর্কিমিডিসের সূত্রটা পড়ব এবং তার অ্যাপ্লাইগুলো দেখব তখন দেখব এটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। আমরা আর্কিমিডিসের সূত্রের পেছনের গল্পটা জানলাম, এবার আমরা সূত্রটা জানি। বলেছিলাম এটা পদার্থবিজ্ঞানের সবচেয়ে যুগান্তকারী একটা আবিষ্কারগুলোর মধ্যে একটি। কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে ডুবানো হলে বস্তুর হারানো ওজন অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। বইয়ের মধ্যে অনেক কঠিন কঠিন ওয়ার্ড ব্যবহার করা হয়ে থাকে, সেখান থেকে আমি কিছুটা সহজ ওয়ার্ড করেছি, এই জন্য একটু পরিবর্তন হয়েছে সূত্রটার, সেটা নিয়ে বিব্রত হওয়ার কিছু নাই। কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে ডুবানো হলে সেই ডুবানোটা আংশিক হতে পারে বা সম্পূর্ণ হতে পারে, তবে ডুবানোর ফলে বস্তুর হারানো ওজন, এই জিনিসটা একটু মাথায় নিব আমরা। হারানো ওজন বলতে কি বোঝানো হয়ে থাকে? অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। এই জিনিসটা আবার কি বোঝানো হচ্ছে? অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। সেই জিনিসগুলো আগে আমরা স্পেসিফিক ব্যাখ্যা দিয়ে থাকি। প্রথম যে জিনিসটা হচ্ছে বস্তুর হারানো ওজন। বস্তুর হারানো ওজন বলতে বোঝানো হয়, আমরা একটু আগে প্লবতা পড়তে গিয়ে দেখে এসেছিলাম, যখনই কোনো বস্তুকে তরলে ডুবানো হয় তখন তার উপর তরল একটা ঊর্ধ্বমুখী বল দেয়। এই ঊর্ধ্বমুখী বলের কারণে বস্তুর ওজন কিছুটা কম অনুভূত হয়, বস্তুর ওজন কিছুটা কম অনুভূত হয়। এই অনুভূত কম ওজনটাকে, যেমন আমি যদি ধরো একটা মার্বেলের কথা চিন্তা করি, এই মার্বেলটার বাতাসে ওজন পেলাম আমি 10 নিউটন, ধরে নাও বাতাসে ওজন পেলাম 10 নিউটন, এবং মার্বেলটাকে আমি যখন তরলে ডুবাবো তখন ওই প্লবতার কারণে কিছু পরিমাণ ওজন তার কম অনুভূত হবে, যেটাকে আমরা নাম দিচ্ছি হারানো ওজন। সেই অনুভূত কম ওজনটুকু কত? ধরে নাও পানির মধ্যে তার হারানো অনুভূত ওজন হচ্ছে 5 নিউটন, তাহলে তার হারানো ওজন কত হবে? হারানো ওজন সমান হবে 10 মাইনাস 5 মানে হচ্ছে 5 নিউটন। অর্থাৎ আমি যখন মার্বেলটাকে বাতাস থেকে পানিতে ডুবাচ্ছি তখন তার ওজন হয়ে যাচ্ছে 5 নিউটন, অর্থাৎ সে 5 নিউটন ওজন হারিয়ে ফেলতেছে। কেন হারাচ্ছে বা কম অনুভূত হচ্ছে? কারণ তরল বা বায়বীয় পদার্থ তার উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে থাকবে। এবার আসি অপসারিত তরল বলতে কি বোঝানো হচ্ছে। একটা গ্লাস নাও, একদম টুইটুম্বুর, পানি দ্বারা একদম টুইটুম্বুর গ্লাসটা, আমি যখন এই গ্লাসের মধ্যে ওই মার্বেলটাকে এনে ফেলবো তখন কি হবে? তখন এই গ্লাস থেকে কিছু পরিমাণ পানি এরকম গড়িয়ে নিচে পড়ে যাবে না? কিছু পরিমাণ পানি অবশ্যই, যেহেতু গ্লাসটা টুইটুম্বুর, এখন আমি বাড়তি কিছু ঢুকালে সেখান থেকে কিছু পরিমাণ পানি পড়ে যাবে। এই যে এখানে যতটুকু পানি পড়ে গেছে, এই পানিটুকুর ওজন নিলে দেখবে যে 5 নিউটন হয়ে গেছে। এটাকেই আর্কিমিডিস স্যার বলেছেন যে কোনো বস্তুকে যদি তরলে ডুবানো হয় তাহলে বস্তুর হারানো ওজন, এই যে হারানো ওজনটুকু কি হবে? বস্তু কর্তৃক অপসারিত। এই যে অপসারিত বলতে হচ্ছে ডুবানোর পরে যেইটুকু পানি ছিটকে বাহিরে পড়ে গেছে সেইটুকুর ওজনের সমান, অর্থাৎ হারানো ওজন আর হচ্ছে অপসারিত তরলের ওজনের সমান। এরপর আমরা এই সূত্র থেকে আরো বাড়তি কিছু জিনিস জেনে নিব, সেটা হচ্ছে স্যার বলে গেছেন বায়বীয় পদার্থের ওজনের হারানো ওজনের সমান, সেই সাথে আমরা আরো জানবো যে প্লবতা সমান, তারপরে
আরও একটা জিনিস জানবো, ঊর্ধ্বমুখী বল, যেটাকে আমরা প্লবতা বলে থাকি, ঊর্ধ্বমুখী বল। তারপরে আরো জিনিস কার্যকর বল, কার্যকর বল। এই তিনটা জিনিস আমরা একটু বাড়তি মনে রাখবো, যেটা আমাদেরকে সৃজনশীল সলভ করার জন্য খুবই গুরুত্বপূর্ণভাবে হেল্প করবে। অর্থাৎ সূত্রটাকে আমরা যদি এখন বলি, কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে ডুবানো হলে, আংশিক বা সম্পূর্ণ ডুবানো হলে বস্তুর হারানো ওজন অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান, প্লবতার সমান, ঊর্ধ্বমুখী বলের সমান, কার্যকর বলের সমান। ঊর্ধ্বমুখী বলের সমান বা কার্যকারী বলের সমান, এইটুকু আমি মনে রাখবো। তারপর এই সূত্রের আরও একটা জিনিস, আরও একটা অংশ যেটা আমরা গল্পটার মধ্যে বলে এসেছিলাম, সেই জিনিসটাও আমরা মনে রাখবো, যেটা আমাদেরকে সৃজনশীল সলভ করার ক্ষেত্রে খুব হেল্প করবে। সেটা কি, কোনো বস্তুকে তরলে ডুবানো হলে বস্তু তার আয়তনের সমান তরল অপসারণ করে। এই জিনিসটা আমরা খুব গুরুত্ব সহকারে মনে রাখবো। তাহলে আর্কিমিডিসের সূত্রটা বইয়ে যেভাবে দেয়া আছে তার থেকে আমরা বেশ কিছু নতুন জিনিস জেনে নিব। কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে ডুবানো হলে বস্তুর হারানো ওজন অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান, বা তরল বা বায়বীয় পদার্থের প্লবতা বা ঊর্ধ্বমুখী বল বা কার্যকর, অর্থাৎ বস্তুর উপর কার্যকর বলের সমান। সেই সাথে আরও একটা জিনিস খুব ভালো করেই মনে রাখবো, কোনো বস্তুকে তরলে ডুবানো হলে বস্তু তার আয়তনের সমান তরল অপসারণ করে। অর্থাৎ বস্তুর আয়তন যতটুকু হবে, অপসারিত তরলের আয়তনও কিন্তু ততটুকু হবে। বস্তুর আয়তন আর অপসারিত তরলের আয়তন দুটো সমান হয়ে থাকবে। আর্কিমিডিসের সূত্রের কথা আমি বারবারই একটা কথা বলতেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ আবিষ্কার। তো সেই আবিষ্কারের আমরা এখন কিছু জিনিস দেখব, কিছু প্রভাব বা তার উপর ভিত্তি করে, যেটা আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের বিজ্ঞানের জীবনে যে যুগান্তকারী পরিবর্তনগুলো এনেছে। তার আগে আমরা একটা জিনিস ক্লিয়ার করে নিই, কোনো একটা বস্তুকে যদি তরলে ফেলে দেওয়া হয়, বস্তুটা কি ডুববে না ভাসবে? হ্যাঁ, যেমন হচ্ছে যে এটা কি বলে, আমাদের একটা ভাব সম্প্রসারণে এসে থাকে, যে হচ্ছে যে লোহা যদি হচ্ছে জলে ডুবে যায় তাহলে লোহার জাহাজ কেন ভেসে থাকে। অনেক সাধারণ মানুষের উত্তর হয়ে থাকে আল্লাহর লীলা খেলা, কিন্তু আমরা তো সেই দিকে যাবো না। আমরা যেহেতু পদার্থবিজ্ঞানের স্টুডেন্ট, সুতরাং আমার পদার্থবিজ্ঞান নিয়েই হচ্ছে সেটাকে বিশ্লেষণ করার চেষ্টা করব। আমি এখানে একটা চিত্র আঁকলাম, একটা পাত্র ভর্তি পানি, সেই পাত্রের মধ্যে একটা বস্তুকে ডুবালাম। এখন বস্তুটা তরলে নিচের দিকে একটা বল প্রয়োগ করবে, নিচের দিকে প্রযুক্ত বল, সেটা কি হবে, সেটা W1। এখন কতটুকু বল প্রয়োগ করবে, বস্তুর ওজন যতটুকু হবে সেটাই তো সে তার নিচের দিকে প্রয়োগ করবে। অর্থাৎ নিচের দিকে প্রযুক্ত বল হচ্ছে বস্তুর ওজনের সমান, সেটা হচ্ছে W1। এখন আমরা আবারও কিন্তু একটা জিনিস জানি, যদি বস্তুকে তরলে ডুবানো হয়ে থাকে, তরল তাকে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। হ্যাঁ, তাহলে তরলের ঊর্ধ্বমুখী বলটাকে, সেই ঊর্ধ্বমুখী বলটা কি হবে, সেটা হচ্ছে প্লবতা বা অপসারিত তরলের ওজনের সমান। আমরা একটু আগে আর্কিমিডিসের সূত্রে দেখে এসেছিলাম, প্লবতা বা অপসারিত তরলের ওজনের সমান। তাহলে ঊর্ধ্বমুখী যেই বলটা প্রয়োগ হচ্ছে সেটাকে যদি আমরা W2 ধরি, তাহলে সেটাকে আমরা লিখতে পারি অপসারিত তরলের ওজন সমান হচ্ছে W2। তাহলে আমরা দুটো সম্পর্ক আগে তৈরি করে নিলাম। একটা হচ্ছে কোনো বস্তুকে তরলে ডুবানো হলে যেই নিচের দিকে বল প্রয়োগ করতেছে সেটাকে W1, এবং তরল তার উপর যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করতেছে সেটা হচ্ছে অপসারিত তরলের ওজনের সমান, যেটাকে ধরে নিয়েছি W2। আর এখন আমরা দেখি W1 আর W2 এর মধ্যে সম্পর্ক যদি কিরকম হয়। যেমন ধরো W1 যদি W2 এর চাইতে বড় হয়, এর মানে কি, আমি এখান থেকে মিলাই নেওয়ার চেষ্টা করো, যে বস্তুর ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের চাইতে বেশি, বস্তুর ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের চাইতে বেশি। অর্থাৎ নিচের দিকে যে বলটা প্রয়োগ হচ্ছে সেটা তার উপর যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ হচ্ছে তার চাইতে বেশি। তাহলে সেই ক্ষেত্রে কি ঘটবে, অবশ্যই বস্তুটা ডুবে যাবে। এরপর যদি দুটো সমান হয়ে যায়, অর্থাৎ বস্তুর ওজন আর অপসারিত তরলের ওজন সমান হয়ে যায়, তাহলে দুটো বল কাটাকাটি হয়ে যাবে। সেই ক্ষেত্রে কি হবে, ডুবন্ত অবস্থায় ভাসবে। ডুবন্ত অবস্থায় ভাসবে বলতে কি বোঝানো হয়ে থাকে, কখনো একটা আইসকে পানির মধ্যে ফেলে দিয়ে দেখো, আইসটা হচ্ছে পানির নিচেও পড়ে যাবে না, একদম উপরেও ভেসে থাকবে না, এই যে এরকম লেয়ারের মধ্যে এরকম করে ভেসে থাকবে, এটাকে বলা হয়ে থাকে ডুবন্ত অবস্থায় ভাসা। এরপরে তৃতীয় সম্পর্কটা দেখি, সেটা কি, সেটা হচ্ছে যদি W1 W2 এর চাইতে ছোট হয়ে থাকে। W1 W2 এর থেকে ছোট হওয়ার মানে কি, বস্তুর ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের চাইতে
কম, সেই ক্ষেত্রে বস্তুর উপর ঊর্ধ্বমুখী বলটা বেশি প্রয়োগিত হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, বস্তু উপরে উঠে চলে আসবে অর্থাৎ ভাসবে। তাহলে বস্তু কখন ডুববে কখন ভাসবে সেটা নির্ভর করতেছে বস্তুর ওজন আর বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের উপর। ঠিক আছে, এখন তাহলে এবার আমরা সেই ব্যাখ্যাটায় আসি যে লোহার জাহাজ ভেসে থাকে কেন। তাহলে আমরা এইখানের ক্ষেত্রে মিলে নিই, ভেসে থাকার জন্য কি করতে হবে, তার ওজনটা কি করতে হবে, অপসারিত তরলের ওজনের চাইতে কম হতে হবে। এখন কোনো একটা জাহাজ যদি বেশি পরিমাণে অর্থাৎ তার ওজনের চাইতে বেশি পরিমাণ ওজনের পানি অপসারণ করে তাহলে সেই সিম্পলি ভেসে থাকবে। জাহাজগুলো যদি খেয়াল করে থাকো তাহলে একটা জিনিস দেখবে, আমরা যে প্ল্যাটফর্মে বসি বা থাকি তার নিচে এইরকম বড় করে একটা হচ্ছে ডেক থাকে নিচের দিকে। এটার কাজ কি, এটার কাজ এরকম তো প্লেনও বানাতে পারতো, যে একদম বরাবর সমান করেও বানাতে পারতো, কিন্তু এরকম নিচের দিকে এইটুকু বানায় কেন, এইটুকু বানানো হয়ে থাকে যাতে সে বেশি পরিমাণ তরল অপসারণ করে, কারণ তার অপসারিত তরলের ওজন বেশি হওয়া সত্ত্বেই কিন্তু সে ভেসে থাকতে পারবে। এখন আমি আরও একটা জিনিস সহজ করে ব্যাখ্যা করি, সেটা হচ্ছে ধরো একটা মার্বেলকে, এই মার্বেলকে আমি যদি পানির মধ্যে ছেড়ে দিই তাহলে কি হবে, এটা ডুবে যাবে, কিন্তু আমি কি এই মার্বেলকে ভাসিয়ে রাখতে পারবো? হ্যাঁ, আমি যদি দৈত্য টাইপের কিছু হয়ে থাকে তাহলে ভাসিয়ে রাখতে পারবো। সেটা কি করে, সেটা দিয়ে এই মার্বেলটাকে দিয়ে যদি বেশি পরিমাণ পানি অপসারণ করতে পারি, ধরো আমি একটা আধ্যাত্মিক ক্ষমতা বলে এই মার্বেলটাকে হচ্ছে ফু দিয়ে একটা বেলুনের মতো বানাই ফেললাম, তাহলে তার আয়তন বেড়ে গেছে। তো তার আয়তন যখন বেড়ে যাবে তখন সে তরলের মধ্যে রাখলে কি হবে, সে বেশি পরিমাণ পানি অপসারণ করবে, তাহলে বেশি পরিমাণ পানি অপসারণ করলে সে ভেসে থাকবে। তাহলে বস্তু ভাসবে নাকি ডুববে, তার জন্য এখন থেকে আর কখনো আল্লাহর লীলা খেলা না বলে ফিজিক্সের পেছনের থিওরিটা তোমরা ব্যাখ্যা করতে পারবে, এটা নিশ্চয় এখন পারার কথা। এখন আমরা দেখলাম যে হচ্ছে ডুবে থাকা ভেসে থাকা কিসের উপর নির্ভর করতেছে বা জাহাজটা কিভাবে ভেসে থাকতেছে সেটা আমরা নির্ণয় করে ফেলেছি। এখন তারপরও আমরা দেখে থাকি আমাদের দেশে মাঝে মধ্যে প্রায় হচ্ছে লঞ্চ দুর্ঘটনা ঘটে থাকে। এই লঞ্চ দুর্ঘটনা ঘটার পেছনের কারণ কি, অনেকগুলা কারণ আছে। প্রথম যে জিনিসটা মূল কারণ যেটা, সেটা হচ্ছে অসৎ উদ্দেশ্য বা অসৎ উপায়ে টাকা ইনকাম করার একটা উদ্দেশ্য, এটাই প্রধান কারণ বলে আমি চিহ্নিত করি। তো যেমন যেই জিনিসটা করা হয় বেশি পরিমাণ যাত্রী নেওয়ার জন্য, যেই নকশায় ইঞ্জিনিয়ার দিয়ে থাকেন সেটাকে কিছুটা পরিবর্তন করে। তো কোনো ইঞ্জিনিয়ার যে নকশাটা তৈরি করেন সেটা কিন্তু কতটুকু ভাসবে ডুববে তার ক্যালকুলেশন করে তৈরি করে। এই নকশাটার ক্ষেত্রে যদি পরিবর্তন করে থাকে তাহলে জাহাজের ভর কেন্দ্র পরিবর্তিত হয়ে যায়, যেটার জন্য ডুবে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। তারপরে সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে অতিরিক্ত, অর্থাৎ তার ধারণ ক্ষমতার চাইতে বেশি পরিমাণ যাত্রী যদি ধারণ করে থাকে। আমরা ঈদের সময় দেখে থাকি যে আমাদের লঞ্চে হচ্ছে প্রচুর পরিমাণে যাত্রী যেয়ে থাকে, যেটা আসলে আমাদের জন্য দুর্ঘটনা প্রবণ বা দুর্ঘটনা ঘটার জন্য একটা খুবই ঝুঁকিপূর্ণ বিষয়। কারণ আমি জানি তার লেভেল কতটুকু, তার আয়তন কতটুকু, সে কতটুকু পানি অপসারণ করতে পারবে। এখন তার থেকে যদি আমি যাত্রী নিয়ে তার ভর বাড়াতে থাকি তাহলে ডুবে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তারপরে হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়া, এটা তো হচ্ছে যে স্রষ্টার ইচ্ছা, তো সেটা হচ্ছে যে ব্যবহৃত হয়ে থাকে বা কারণ হয়ে থাকে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া। এবং সর্বশেষ যে জিনিসটা সেটা হচ্ছে লঞ্চে দুর্ঘটনা বা সংঘর্ষ ঘটা। ঠিক আছে, এটা বাংলাদেশে বেশি হয়ে থাকে, যেটা হচ্ছে দক্ষতার অভাব কিংবা হচ্ছে কমিউনিকেশন বা সমন্বয়ের অভাবটা হয়ে থাকে, এই জন্য এই সমস্যাটা সৃষ্টি হয়। তাহলে এইগুলা থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় হচ্ছে আমার নকশা পরিবর্তন করা যাবে না, ধারণ ক্ষমতার অধিক যাত্রী হচ্ছে আমি বহন করতে পারবো না, যাতে লঞ্চে সংঘর্ষ না ঘটে। তার জন্য কি হবে, তার জন্য আমার হচ্ছে যে প্রত্যেকটা লঞ্চ টার্মিনালের সাথে একটা সমন্বয় তৈরি করে নিতে হবে। তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে আবহাওয়ার সংকেতগুলো মেনে চলতে হবে। যখন বলা হয়ে থাকে লঞ্চ চালানো যাবে না, সেই ক্ষেত্রে কোনোভাবেই ঝুঁকি নিয়ে যাতে না চালানো যায়। আর দক্ষ নাবিক বা চালক ব্যবহার করা। অনেক সময় দেখা যায় ইনস্ট্যান্ট কিছু ক্ষেত্রে হচ্ছে যে সমস্যা তৈরি হয়ে থাকে, কালবৈশাখী ঝড় হঠাৎ শুরু হয়ে যেতে পারে। সেইটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমার যেই জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে নাবিককে দক্ষ হতে হবে। আর আরেকটা জিনিস ঘটে থাকে সেটা হচ্ছে নাব্যতা কমে গেলে তখন হচ্ছে যে জাহাজকে দেখা যায় বা লঞ্চকে দেখা যায় হচ্ছে তোমার নদীর পানির মধ্যে চরের মধ্যে আটকে যেতে থাকে। ঠিক আছে, তাহলে আমরা নাব্যতা সম্পর্কে ধারণা নিয়ে সেই হিসাবে হচ্ছে লঞ্চ চালনা করলে তাহলে আমাদের এই নৌ দুর্ঘটনা ঘটবে না এবং আমাদের মূল্যবান প্রাণেরও ক্ষয়ক্ষতি হবে না। এখন আমরা যে টপিকসটা আলোচনা করব সেটা হচ্ছে প্যাসকেলের সূত্র। প্যাসকেল বিজ্ঞানী ব্লেইস প্যাসকেল এই সূত্রটি দিয়েছিলেন, সেটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটার উপর ভিত্তি করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যন্ত্র তৈরি করা হয়েছিল, যেটা ছিল হচ্ছে হাইড্রোলিক মেশিন। সেটা কিভাবে কাজ করে সেটা কি আমরা একটু পরে আলোচনা করি। আগে প্রথমে সূত্রটা দেখে নিই। সূত্রটা একটু বড় মনে হতে পারে কিন্তু খুবই সহজ একটা সূত্র, মনে থাকবে খুব সহজে।
আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের উপর বাহির থেকে চাপ প্রয়োগ করলে, বাহির থেকে আমি যদি চাপ প্রয়োগ করি সেই চাপ কিছুমাত্র না কমে, অর্থাৎ আমি যতটুকু চাপ প্রয়োগ করতেছি ততটুকু চাপই কি হবে, তরল বা বায়বীয় পদার্থের সব দিকে, অর্থাৎ পাত্রের সমস্ত তরলের সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে এবং পাত্রের গায়ে, অর্থাৎ যেই পাত্রে আমি যে আবদ্ধ পাত্রের কথা বললাম সে আবদ্ধ পাত্রে হচ্ছে লম্বভাবে ক্রিয়া করবে। এটা যদি আমরা একটু চিত্র দিয়ে দেখতে চাই তাহলে ব্যাপারটা এইরকম, ধরো এইরকম একটা চিত্র, হ্যাঁ, মানে এটা বেলুন, আবদ্ধ পাত্রে বেলুন, বেলুনের মধ্যে হচ্ছে বাতাস অথবা তরল যে কোনো একটা পদার্থ আছে, তার মধ্যে আমি কি করলাম, বাহির থেকে এরকম চাপ দেওয়া শুরু করলাম। এই চাপ কি হবে, কিছুমাত্র না কমে সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে। অর্থাৎ ধরে নাও আমি ফর এক্সাম্পল বলে নিলাম এখানে হচ্ছে 5 প্যাসকেল চাপ প্রয়োগ করতেছি, 5 প্যাসকেল চাপ প্রয়োগ করতেছি। এই চাপ কিছুমাত্র না কমে একদম সমানভাবে এইখানে এসে ক্রিয়া হবে, এইখানে এসে ক্রিয়া হবে, এইখানে এসে ক্রিয়া হবে, এইখানে এসে ক্রিয়া হবে, অর্থাৎ সমানভাবে সঞ্চালিত হবে সব দিকে। এখানেও 5 প্যাসকেল হবে, এখানেও 5 প্যাসকেল হবে, এখানেও 5 প্যাসকেল হবে, অর্থাৎ কোথাও কিছুমাত্র কমবে না। এটাই ছিল হচ্ছে প্যাসকেলের সূত্র। আবদ্ধ পাত্রে বাহির থেকে চাপ দিব, সেই চাপ কিছুমাত্র না কমে সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে এবং পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করতে থাকবে। এই সূত্রের উপর ভিত্তি করে যেই যন্ত্রটা আমার তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে হাইড্রোলিক মেশিন। হাইড্রোলিক মেশিন, এই হাইড্রোলিক মেশিন কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা একটু জানবো। ধরো আমি দুটো সিলিন্ডার নিলাম, এই একটা সিলিন্ডার, এটা খুব একটা চিকন, এবং এই একটা সিলিন্ডার যেটা মোটামুটি মোটা, ঠিক আছে। এই সিলিন্ডার দুটোর তলাকে আমি একটা কিছু দিয়ে কানেক্ট করে দিলাম, অর্থাৎ সিলিন্ডার দুটো হচ্ছে এরকম হয়ে গেল, এরকম আমি দুটোকে কানেক্ট করে দিলাম, ঠিক আছে। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, এই সিলিন্ডারের যে ক্ষেত্রফল, এই সিলিন্ডারের ক্ষেত্রফল হচ্ছে তার তুলনায় কিছুটা বেশি। আমি এখন যদি এখানে F1 পরিমাণ বল প্রয়োগ করি এবং এই সিলিন্ডারের যদি ক্ষেত্রফল হয় A1, এইখানে আমার প্রযুক্ত বল F1 এবং এর ক্ষেত্রফল হচ্ছে A1, তাহলে চাপ কি হবে, চাপ আমরা জানি F1/A1 হবে। এখন কথা কি ছিল, এটা যদি তরল ভর্তি হয় অর্থাৎ বায়ু বা অথবা বায়ু ভর্তি হয় তাহলে আমার প্যাসকেলের সূত্র অনুসারে এই চাপ কিছুমাত্র না কমে সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে, অর্থাৎ তার মানে এখানে আমি যেই পরিমাণ চাপ প্রয়োগ করতেছি সেই চাপ এসে এখানে উপরের দিকে ক্রিয়া হতে শুরু করবে, অর্থাৎ এখানে প্রাপ্ত চাপও অবশ্যই আমার F1/A1 হতে বাধ্য প্যাসকেলের সূত্র অনুসারে। তাহলে এখানে প্রাপ্ত বলের পরিমাণ কত হবে, প্রাপ্ত বলের পরিমাণকে যদি আমরা F2 ধরি তাহলে F2 সমান হবে F1/A1 ইন্টু ক্ষেত্রফল। আমরা চাপের সূত্র থেকে দেখে এসেছিলাম P ইকুয়াল F/A, তাহলে F সমান হবে PA, F সমান হচ্ছে PA। এই জন্য F2 সমান হচ্ছে এই যে আমি প্রথম সিলিন্ডারে যেই চাপ প্রয়োগ করেছিলাম F1/A1 তার সাথে গুণ হবে দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রফল, এই জন্য F2 সমান F1/A1 ইন্টু A2। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমি যদি এই ক্ষেত্রফলকে অর্থাৎ এইখানে যেই ক্ষেত্রফল ছিল তার থেকে এটাকে যদি 10 গুণ করে দিই, এটাকে 10 গুণ বাড়িয়ে দিই, অর্থাৎ এখানে যদি হচ্ছে 1 বর্গমিটার হয়, এখানে যদি আমি 10 বর্গমিটার করে দিই তাহলে কি দাঁড়াবে F1/A1 ইন্টু এটা কত হবে A1 এর 10 গুণ, অর্থাৎ 10 ইন্টু A1 ক্যান্সেল আউট হয়ে গেলে কি দাঁড়াবে 10F1, অর্থাৎ F2 এর মান হয়ে যাচ্ছে F1 এর 10 গুণ। তার মানে আমি বলতে পারি এখানে কম ক্ষেত্রফল ছিল, এখানে বেশি ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে যখন আমি 10 গুণ করে দিচ্ছি এখানে যেই বল প্রয়োগ করেছি সেটা তার 10 গুণ হয়ে যাচ্ছে ক্ষেত্রফলকে 10 গুণ করার সাপেক্ষে। এই হাইড্রোলিক মেশিনটা এইভাবেই কাজ করে, অর্থাৎ আমি কম বল প্রয়োগ করে বেশি পরিমাণ বল লাভ করতে পারি। এখানে যদি আমি হচ্ছে একজন মোটা মানুষকে, একদম মোটা একজন মানুষকে এখানে বসিয়ে দিই, ছোট একজন মানুষও যদি চাপ দেয়, হ্যাঁ, তাহলে বলটা তো এখানে এসে বেড়ে যাবে, যার ফলে হচ্ছে মোটা লোকটাও হচ্ছে যে ছিটকে পড়ে যাবে। এটাই হচ্ছে হাইড্রোলিক মেশিনের গুরুত্বপূর্ণ প্রয়োগ, ঠিক আছে। তাহলে আমরা এই হাইড্রোলিক মেশিনটা কিভাবে তৈরি করতে পারতেছি, প্যাসকেলের সূত্র অনুসারে। প্যাসকেলের সূত্র অনুসারে কি হবে, আবদ্ধ পাত্রে আমি যদি বাইরে থেকে চাপ প্রয়োগ করি সেই চাপ কিছু না মাত্র না কমে সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে। সুতরাং এখানে যে চাপ প্রয়োগ করতেছি এখানেও সেই পরিমাণ চাপ পেতে বাধ্য। এখন আমি ক্ষেত্রফলকে যখন বাড়িয়ে দিচ্ছি, অর্থাৎ প্রথম ক্ষেত্রফলের থেকে 10 গুণ করে দিচ্ছি, তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি F2 এর মান F1 এর 10 গুণ। তাহলে এই সূত্রটাকে আমরা সুন্দর করে সাজিয়ে লিখতে পারি, সেটা কি F2/F1 ইকুয়াল A2/A1। এটাই হচ্ছে আমাদের প্যাসকেল স্যারের সূত্রের সমীকরণ রূপ। এটা ছিল তার বিবৃতি, এটা হচ্ছে তার সমীকরণ রূপ, অর্থাৎ F2/A1 ইকুয়াল A2/A1।
A1, যেটার উপর ভিত্তি করে আমাদের হাইড্রোলিক মেশিনটা তৈরি করা হয়েছে, অর্থাৎ কম বল প্রয়োগ করে বেশি বল লাভের একটা যন্ত্র তৈরি করা হয়ে গেছে। টরিসেলির পরীক্ষা নিয়ে এবার কথা বলবো। তো টরিসেলির পরীক্ষা নিয়ে কথা বলার জন্য আমাদের প্যাসকেল স্যারের সূত্রটা একটু বোঝার দরকার ছিল। যেহেতু প্যাসকেল স্যারের সূত্রটা আমরা বুঝে এসেছি, তখন আমরা এবার টরিসেলির পরীক্ষাটা বুঝতে সুবিধা হবে। যদিও টরিসেলি ছিলেন প্যাসকেল স্যারের অনেক পুরনো, মানে অনেক পূর্বের, প্রায় হচ্ছে যে গ্যালিলিওর বন্ধু ছিলেন টরিসেলি স্যার। তো তারপরে হচ্ছে যে প্যাসকেল স্যার সূত্রটা দিয়েছিলেন। তো টরিসেলির পরীক্ষা বোঝার ক্ষেত্রে প্যাসকেল স্যারের সূত্রটা খুব দারুণভাবে কাজে লাগে। টরিসেলি স্যারের পরীক্ষাটা কি ছিল? এরকম একটা পাত্র নিলেন উনি, যেই পাত্রটা হচ্ছে পারদে পরিপূর্ণ ছিলেন। এই পাত্রটা হচ্ছে পারদে পরিপূর্ণ। তিনি একটা টেস্ট টিউব নিলেন, সেই টেস্ট টিউবের আমি ধরে নিলাম এইটা হচ্ছে সেই টেস্ট টিউবটা, যেই টেস্ট টিউবের এক মাথা বন্ধ আর এক মাথা খোলা, এবং এই টেস্ট টিউবের উচ্চতা হচ্ছে 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার এটা আমরা ধরে নিলাম। এখন উনি কি করলেন? এটাকে হচ্ছে যে পারদ দ্বারা পরিপূর্ণ করলেন। এই টেস্ট টিউবটা হচ্ছে পারদ দ্বারা পরিপূর্ণ করলেন। তারপর তিনি তার এই এক মুখটাকে এইভাবে চেপে ধরে এই পাত্রের মধ্যে এনে উপর করে রেখে দিলেন। অর্থাৎ ব্যাপারটা এরকম হয়ে যায়, তখন ব্যাপারটা এরকম হয়ে যায়, পাত্রের মধ্যে তরল ছিল, পারদ ছিল, এবং এই টেস্ট টিউবের মধ্যে হচ্ছে পারদ ছিলেন, এবং এই পারদ দিয়ে পরিপূর্ণ ছিলেন। এখন যখন আমি উপর করে দিচ্ছি, আমরা জানি অভিকর্ষ বলের প্রভাবে পারদগুলো নিচে পড়ার কথা, কিন্তু দেখা যায় একটা স্টেজে এসে, একটা অবস্থানে এসে পারদগুলো আর নিচে নামতেছে না, এইখানেই থেমে যাচ্ছে। এবং ওই সময় যদি বায়ুচাপ স্বাভাবিক থাকে, স্বাভাবিক বায়ুচাপ বলতে হচ্ছে 1 অ্যাটমসফিয়ারকে বুঝাচ্ছি, 1 অ্যাটমসফিয়ার থাকে, তাহলে এই যে পারদের উচ্চতা সেটা হয়ে থাকে 76 সেন্টিমিটার। অর্থাৎ পারদটা 76 সেন্টিমিটারের আর নিচে নামতে চায় না। তার মানে আমরা 1 অ্যাটমসফিয়ারকে এখন এইভাবেও সংজ্ঞায়িত করতে পারি, যেই পরিমাণ চাপ থাকলে পারদ স্তম্ভের উচ্চতা বা পারদের 76 সেন্টিমিটারের একটা পিলার তৈরি হবে, সেটাকে আমরা 1 অ্যাটমসফিয়ার বলবো। এখন আমার প্রশ্ন হচ্ছে, বা তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এইটা কেন নেমে যাচ্ছে না, এই পারদটা কেন নিচের দিকে নেমে যাচ্ছে না? এটার জন্য আমাদের সেই ব্যাখ্যাটা, অর্থাৎ প্যাসকেল স্যারের ব্যাখ্যাটা, সেটা হচ্ছে এই চারপাশে, এই পাত্রের চারদিকে তো হচ্ছে বায়ু দ্বারা পরিপূর্ণ। তো বায়ুগুলা তো হচ্ছে এর উপর একটা চাপ প্রয়োগ করতেছে না, বায়ুগুলা এর উপর চাপ প্রয়োগ করতেছে না। এই চাপ প্রয়োগ করার ফলে সেই চাপগুলা প্যাসকেল স্যারের সূত্র অনুসারে কি কোনো রকম না কমে সমানভাবে সঞ্চালিত হবে। তার মানে এই চাপগুলা এসে টেস্ট টিউবের ভেতরে এরকম চাপ দিতে শুরু করবে। এই বায়ুচাপের কারণে এই পারদ স্তম্ভটা 76 সেন্টিমিটারের আর নিচে নামতে পারে না। এই জন্য স্বাভাবিক বায়ুচাপকে 1 অ্যাটমসফিয়ার বা 76 সেন্টিমিটার পারদ স্তম্ভ বা পারদের পিলার বলা হয়ে থাকে। এখন এবার একটা জিনিস খেয়াল করো, এই 76 সেন্টিমিটার কি বুঝাচ্ছে? বায়ুর স্বাভাবিক তাপমাত্রা, স্বাভাবিক চাপ বুঝাচ্ছে। এখন এইটার উপর ভিত্তি করেই কিন্তু হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায়, যেটা হচ্ছে ব্যারোমিটার। আবহাওয়া সম্পর্কে বা বায়ুর চাপ সম্পর্কে হচ্ছে পূর্বাভাস দেওয়ার জন্য যেই যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে বায়ুচাপ মাপার জন্য, ব্যারোমিটার। তো এই ব্যারোমিটার কিভাবে কাজ করে? এইখান থেকে একটা জিনিস খেয়াল করো, এইখানে যদি হঠাৎ করে চাপ কমতে শুরু করে, হঠাৎ করে চাপ কমতে শুরু করে, তাহলে কি হবে? এই উচ্চতাটা হচ্ছে কিছুটা কমে যেতে শুরু করবে। এখন বিজ্ঞানীরা যদি দেখেন যে কোথাও হঠাৎ করে এই পারদ স্তম্ভের উচ্চতাটা কমে গেছে, তখন তারা কি সিদ্ধান্তে আসতে পারেন? যে বায়ুর চাপ খুব দ্রুত কমে যাচ্ছে। বায়ুর চাপ খুব দ্রুত কমে যাওয়ার মানে হচ্ছে সেখানে বায়ুর শূন্যতা তৈরি হতে পারে এবং জলীয় বাষ্পে পরিপূর্ণ হতে পারে। এইটা একটু বলে নিই যে জলীয় বাষ্পে পরিপূর্ণ হলে বায়ুর চাপ কেন কমে যেতে শুরু করে। একটা জিনিস খেয়াল করো, পানির সংকেত কি? H2O। তাহলে পানির আণবিক ভর কত হবে? হাইড্রোজেন হচ্ছে 1 × 2 প্লাস হচ্ছে অক্সিজেন 16, তার মানে হচ্ছে 18। এখন বায়ুতে কি কি থাকে? বায়ুতে হাইড্রোজেন থাকে, তারপরে হচ্ছে নাইট্রোজেন থাকে, এবং থাকে হচ্ছে অক্সিজেন। এই তিনটা মূল উপাদান নিয়ে আমরা একটু কথা বলি। নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, তাহলে দুটা পরমাণু হলে 14 দুগুণে 28, অক্সিজেন 16, 16 দুগুণে 32, এবং হাইড্রোজেন কত? 1, তাহলে 1 দুগুণে 2, টোটাল কত দাঁড়াচ্ছে এখানে? 30 আর হচ্ছে 32, মানে হচ্ছে 52। এখন দেখো বায়ুর পারমাণবিক আণবিক ভর দাঁড়াচ্ছে হচ্ছে 52, এবং পানির ক্ষেত্রে সেটা 18। সুতরাং বায়ুর স্থানটাকে যদি পানি বা জলীয় বাষ্প মানেই কিন্তু পানি, জলীয় বাষ্প এসে দখল করে ফেলে, তখন তার আণবিক ভর কমে যাচ্ছে।
এই আণবিক ভর কমে যাওয়ার ফলে অর্থাৎ কোথাও জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে এবং বায়ুর পরিমাণ কমে যাওয়ার ফলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হতে পারে। এখন এই নিম্নচাপ যদি হঠাৎ করে সৃষ্টি হয় তখন সেই শূন্যস্থান দখল করার জন্য চারপাশের বায়ুগুলো প্রচণ্ড বেগে সেইখানে ছুটে আসতে শুরু করে। যখন প্রচণ্ড বেগে ছুটে আসে তখন তাদের মধ্যে কি হবে, সংঘর্ষ হবে এবং সবাই যখন চারদিক থেকে আসতে শুরু করতেছে তাদের মধ্যে একটা ঘূর্ণন সৃষ্টি হবে। এই ঘূর্ণনের ফলে কি হবে, ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। এই জন্য বিজ্ঞানীরা যদি কোথাও দেখেন যে টরিসেলির যে পরীক্ষার পারদস্তম্ভের উচ্চতা হঠাৎ করে কমে যেতে শুরু করে, হঠাৎ করে কমে যাওয়া শুরু করা মানে হচ্ছে বলতে পারেন যে কিছুক্ষণের মধ্যে বা কিছু সময়ের মধ্যে হচ্ছে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। এই উচ্চতাটা যদি ধীরে ধীরে কমে তার মানে কি ধীরে ধীরে জলীয় বাষ্পেও দ্বারা বায়ুটা পরিপূর্ণ হচ্ছে, বায়ুর পরিমাণ ধীরে ধীরে কমতেছে, তখন সেখান থেকে বলা যায় যে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এর মানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং থার্ড আর একটা জিনিস সেটা হচ্ছে কি, যদি এই উচ্চতা কিছু পরিমাণ বৃদ্ধি পেতে থাকে, কিছুটা 76 থেকে কিছুটা বৃদ্ধি পেতে থাকে, তার মানে কি জলীয় বাষ্পের পরিমাণ কমে যাচ্ছে অর্থাৎ আবহাওয়া শুষ্ক হতে শুরু করেছে, তখন বলা যায় হচ্ছে ঝলমলে রোদ দেখা যেতে পারে। তার মানে আমরা এই পারদস্তম্ভ দিয়ে আমরা আবহাওয়া সম্পর্কে একটা ধারণা পেতে পারি। এটা যদি খুব দ্রুত কমে যায় তাহলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে, এটা যদি ধীরে ধীরে কমে তাহলে আমরা বলতে পারি বৃষ্টিপাতের সম্ভাবনা হবে, এবং এটা যদি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে তার মানে আবহাওয়া শুষ্ক, রৌদ্র সৃষ্টি হবে। তাহলে এই জিনিসটা একটু বুঝে নিবা যে জলীয় বাষ্প বৃদ্ধি পেলে কেন বায়ুর চাপ কমতে থাকে, সেটা এইখান থেকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তাহলে টরিসেলের এইখানে আমরা দেখলাম এইটুকু হচ্ছে পারদস্তম্ভ তৈরি হয়, তাহলে এই জায়গাটা হচ্ছে শূন্য রয়ে যাচ্ছে না, সেই জায়গাটার পরিমাণ কত, 24 সেন্টিমিটার। এই জায়গাটাকে হচ্ছে বলা হয়ে থাকে টরিসেলির শূন্যতা। টরিসেলির শূন্যতা অর্থাৎ যে স্তম্ভটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে পারদস্তম্ভ, আর এখানে যে শূন্যতা তৈরি হচ্ছে সেটা হচ্ছে টরিসেলির শূন্যতা। কিন্তু আমরা জানি পদার্থবিজ্ঞানের একটা বিখ্যাত বিষয় সেটা হচ্ছে প্রকৃতি কখনো শূন্যতা পছন্দ করে না। তার মানে কি এখানে শূন্যতা তৈরি হচ্ছে না, পদার্থবিজ্ঞান ভুল না, প্রকৃতির ক্ষেত্রে এই সমস্যাটা তৈরি হচ্ছে। আসলে এখানে কিছু পরিমাণ হচ্ছে পারদ বাষ্প সেই জায়গাটুকু দখল করে নিয়ে থাকে। আমরা যদি টরিসেলির হচ্ছে পারদস্তম্ভের ব্যাপারটা বুঝে ফেলি তাহলে এবার আমরা একটু ক্যালকুলেশন দেখি আমাদের ভূপৃষ্ঠে কি পরিমাণ চাপ সৃষ্টি করতেছে। সেই ব্যাপারটা দেখার জন্য আমরা একটু আগে একটা সূত্র বের করেছিলাম না, যে বায়ুর তরলের অভ্যন্তরে বা বায়বীয় পদার্থের অভ্যন্তরে চাপ নির্ণয়ের সূত্র কি, সেই সূত্রটা ছিল P = H ρg। আমরা এখানে কাকে নিয়ে কথা বলতেছি, পারদস্তম্ভ নিয়ে কথা বলতেছি। তাহলে এই উচ্চতা হচ্ছে পারদস্তম্ভের সমান, সেই পারদস্তম্ভের উচ্চতাটা কত, 76 সেন্টিমিটার। আমরা যদি SI এককে কনভার্ট করে নিই অর্থাৎ মিটারে নিয়ে যাই তাহলে সেটা হবে 0.76 মিটার। এবং রো বইয়ের মধ্যে পারদের যে ঘনত্ব দেয়া আছে তার থেকে আমি এক্সাক্ট ভ্যালুটা লিখলে সেটা হবে এই 13,604.325। এটা হচ্ছে পারদের ঘনত্ব এবং তার সাথে গুণ হবে হচ্ছে 9.8 গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, যেটা আমরা জানি। তাহলে এখান থেকে ভ্যালুগুলো একটু চিন্তা করে না, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। সেটা হচ্ছে পারদের উচ্চতা সেটা হচ্ছে 0.76 মিটার, এবং আমার যে পারদের ঘনত্ব, যেহেতু আমি পারদস্তম্ভ নিয়ে কথা বলতেছি সুতরাং আমি পারদের ঘনত্বটা ব্যবহার করব, সেটা হচ্ছে 13,604.325, আর তার সাথে গুণ হবে কত, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা জি, যেটা হচ্ছে 9.8। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো এই ভ্যালুটা, অর্থাৎ এটা অনেক বড় একটা ভ্যালু। এটাকে যদি আমি লিখতে চাই এটাকে আমি এইভাবেও লিখতে পারি 1 × 10⁵। এটা কি প্যাসকেল এককে হবে, তাহলে এটা হচ্ছে 1 × 10⁵ প্যাসকেল। তাহলে স্বাভাবিক বায়ুচাপ বলতে আসলে আমাদের ভূপৃষ্ঠে প্রায় 10⁵ প্যাসকেল চাপ প্রয়োগ হয়, 10⁵ প্যাসকেল চাপ প্রয়োগ হয়। এটা প্রচণ্ড খুব বড় মানের একটা চাপ। এই চাপটা তোমাদের বইয়ে একটা সুন্দর উদাহরণ দিয়ে বলা হয়েছে, হাতির ওজনের সমান একটা হাতি যে পরিমাণ চাপ প্রয়োগ করতে পারবে সেই চাপটা হচ্ছে 10⁵ প্যাসকেল। তাহলে আমরা ভূপৃষ্ঠে যদি 10⁵ প্যাসকেল পাই, এই চাপটা কি পরিমাণ বল প্রয়োগ করে, আমরা যদি ধরি আমাদের মানুষের একটা পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গমিটার ধরে নিলাম, তাহলে সেই ক্ষেত্রে বল হবে কি F = PA। P এর মান তো পেলাম 10⁵, এবং আমি এক পৃষ্ঠের ক্ষেত্রফল ধরে নিয়েছি 1, তার মানে কত, 10⁵ নিউটন। অর্থাৎ আমাদের একটা পৃষ্ঠের উপর বায়ুমণ্ডল প্রায় 10⁵ নিউটন বল প্রয়োগ করতেছে। এত বড় একটা বল যেটা একটা হাতির ওজনের সমান, এত পরিমাণ বল প্রয়োগ করার পরেও আমরা কেন সেটা অনুভব করতে পারতেছি না?
কারণ আমাদের শরীরের অভ্যন্তরেও কিন্তু বাতাস আছে এবং আমাদের শরীরের অভ্যন্তরে রক্তচাপ বলে একটা কথা আছে, যার ফলে শরীরের ভেতরে রক্তচাপ এবং বায়ুর চাপ দুটোকে পরস্পর হচ্ছে জিরো করে দিচ্ছে। অর্থাৎ এটা যদি আমরা ধরে নিই আমার বডির বাহিরের আবরণ, তাহলে বডির ভেতর থেকে যেই চাপটা আসতেছে এবং বডির বাহির থেকে যেই চাপটা আসতেছে সেই দুটো চাপ সমান হওয়ার ফলে আলটিমেটলি আমার উপর আসলে কোনো চাপ অনুভূত হতে পারবে না, কারণ দুটো বলকে হচ্ছে বিপরীতমুখী হওয়ায় দুটো বল একটা অন্যটাকে ক্যান্সেল আউট করে দেয়। এখন আসলে কি এটা সত্যি যে হচ্ছে এইরকম একটা চাপ প্রয়োগ হচ্ছে বা আমার বডির ভেতরে এরকম একটা চাপ প্রয়োগ হচ্ছে? এই জিনিসটা আমরা খুব সহজে ফিল করতে পারি। সেটা হচ্ছে আমি একটা মুভির নাম বলি, দ্য মার্শিয়ান মুভিটা দেখতে পারো। এই মুভিটা দেখতে গেলে দেখবা একটা পর্যায়ে হচ্ছে একদম শেষের দিকে সে হচ্ছে স্পেস যানে ওঠার জন্য তার যে এয়ার স্যুট ছিল এয়ার স্যুটটাকে ছিদ্র করে দেয় এবং প্রচণ্ড বেগে বাতাসটা বের হয়ে আসে। তারপর সে নিউটনের তৃতীয় সূত্রটাকে ব্যবহার করে কিছুটা উপরে উঠে আসে। এখন এই মুভিটার কথা এই জন্য বললাম, সেখানে প্রত্যেককেই দেখবা যখন স্পেসে যায় তখন তারা একটা এয়ার স্যুট পরে থাকে। এই এয়ার স্যুটটা কেন পরতে হয়? তারা যদি হচ্ছে আমাদের মতো এরকম জামা কাপড় পরে যায় তাহলে কি সমস্যাটা সৃষ্টি হবে? এইটা দ্বারা আমরা বুঝতে পারি আমাদের শরীরের অভ্যন্তরে যে আসলে চাপ আছে সেই ব্যাপারটা। কি করে ও যদি হচ্ছে স্পেস স্যুটটা না পরে যায় তাহলে সে সেখানে যাওয়ার পর বাহির থেকে তো তার উপর আর কোনো চাপ প্রয়োগ হচ্ছে না। তার উপর কোন চাপটা প্রয়োগ হচ্ছে? শুধুমাত্র শরীরের অভ্যন্তরের চাপটা। সেই চাপটা আমাদের ভূপৃষ্ঠের চাপের প্রায় সমান, অর্থাৎ 10⁵ প্যাসকেল। তার মানে তার বাহির থেকে যেহেতু চাপ প্রয়োগ হচ্ছে না, ভেতরের এই চাপের ফলে সে মুহূর্তের মধ্যে একটা বোমার মতো ব্লাস্ট হয়ে যাবে। এই জন্য যাতে বাহির থেকে চাপ দিয়ে ভেতরের চাপটাকে অপটিমাইজ বা হচ্ছে বাদ দিয়ে ক্যান্সেল আউট করে দেওয়া যায়, এই জন্য হচ্ছে ওই স্পেস স্যুটটা পরা হয়। এই স্পেস স্যুটের কাজ হচ্ছে বাহির থেকে চাপ দিয়ে ভেতরের চাপটাকে কন্ট্রোল করে রাখা। এবং এটা হচ্ছে আমরা যারা হচ্ছে প্লেনের মধ্য দিয়ে যাই, প্লেনের ক্ষেত্রেও হচ্ছে যাই দেখতে পাবা যে প্লেনে তোমার হচ্ছে বাহির থেকে কৃত্রিম চাপ তৈরি করার চেষ্টা করা হয়ে থাকে। কিছু কিছু যখন বড় প্লেনগুলো উপর দিকে যায় তখন কৃত্রিম চাপ সৃষ্টি করা হয়, না হলে আমাদের প্লেনের যে যাত্রীগুলো থাকে তাদের হচ্ছে যে অস্বস্তি শুরু হয়, শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে শুরু করে এবং নাক মুখ দিয়ে ব্লিডিং হতেও শুরু করে। ইভেন হচ্ছে এভারেস্টের চূড়ায় গেলেও হচ্ছে বায়ুর চাপ অনেক কমে যায়, যার ফলে সেখানে কি সমস্যাটা হয়? ওই যে বাহিরের চাপটা কম থাকার ফলে যদি আমার সমস্ত কিছু ঠিকভাবে না থাকে তখন আমার নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে দেয়, কারণ বাহিরের চাপটা ভেতরের চাপটাকে ক্যান্সেল আউট করতেছে না। এর মানে আমি এখান থেকেই বলতে পারি বাহিরের চাপ এবং ভেতরের চাপ দুটো আছে বলেই আমরা ভূপৃষ্ঠে স্বাভাবিক অবস্থায় আছি। যখনই আমি ভূপৃষ্ঠ থেকে বাহিরে যাচ্ছি তখনই আমার সমস্যা সৃষ্টি হতে শুরু করে দিচ্ছে। এবং এই চাপটা প্রতিনিয়ত খুবই গুরুত্বপূর্ণ। যেমন একটা প্রশ্ন আসে, এভারেস্টের চূড়ায় রান্না করা কঠিন কেন? এভারেস্টের চূড়ায় বায়ুর চাপ মোটামুটি পৃথিবীর ভূপৃষ্ঠে যে চাপ তার 30% হয়ে যায়। অর্থাৎ 30% বলতে আমি এক্সাম্পল দিয়ে এরকমটা বোঝাচ্ছি, ধরো যদি হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার হয়ে থাকে, এভারেস্টের চূড়ায় সেটা হয়ে যাবে 0.3 অ্যাটমসফিয়ার, অর্থাৎ অনেক কমে যাবে। এখন এই চাপ কমে যাওয়ার ফলে তরল পদার্থের স্ফুটনাঙ্কের মান কমে যায়। কেন কমে যায়, কোন পদার্থের ক্ষেত্রে কমে যায় সেটা আমরা ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করব। এইখানে শুধু এইটুকু বলে রাখি, যদি বায়ুর চাপ কমে যায় তরল পদার্থের স্ফুটনাঙ্কের মান কমে যায়। এখন এতে সমস্যা হয়, ধরো আমি পাতিল ভর্তি পানি নিয়ে তার মধ্যে মাংস সিদ্ধ করতে দিলাম, একটু পরে দেখা যাবে হচ্ছে ওই যে বায়ু চাপ কম থাকার কারণে অল্প চাপে হচ্ছে অল্প তাপমাত্রায় পানিগুলো বাষ্পে পরিণত হতে শুরু করবে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার রান্না করা কঠিন হয়ে যাবে। এই সমস্যার সমাধানে কি করা যায়? এই সমস্যার সমাধানে প্রেসার কুকার ব্যবহার করতে পারি, অর্থাৎ কৃত্রিমভাবে প্রেসার তৈরি করে আমরা সেখানে হচ্ছে চাপটাকে কন্ট্রোল করে রান্না করতে পারি। আবার আমরা যদি সমুদ্রের গভীরে যেতে চাই, আমরা তো শুধু স্পেসে যাওয়ার কথা বললাম, যদি আমরা সমুদ্রের গভীরেতে যেতে চাই তাহলে সেক্ষেত্রে কি হবে? আমরা জানি সমুদ্রের যত গভীরে যেতে থাকবো ততই আমাদের উপরে পানির উচ্চতা বৃদ্ধি পেতে থাকবে। এই পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ার ফলে যত গভীরে যেতে থাকবো ততই সেখানে আমার চাপের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে। এবং এটা একটা আনুমানিক ক্যালকুলেশন বলা যায় যে প্রতি 10 মিটার গভীরতার জন্য বায়ুর চাপ প্রায় 1 অ্যাটমসফিয়ার বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ সমুদ্রের অভ্যন্তরে তো বায়ু না, পানির চাপ হচ্ছে প্রায় 1 অ্যাটমসফিয়ার করে বৃদ্ধি পেতে থাকে। তার মানে আমি যদি হচ্ছে 1 কিলোমিটার গভীরে যাই
1 কিলোমিটার গভীরে যাই তাহলে সেই ক্ষেত্রে চাপ প্রায় 100 অ্যাটমসফিয়ার বৃদ্ধি পেয়ে যাবে, যেটা হচ্ছে প্রচণ্ড চাপ। তার মানে হচ্ছে আমরা সমুদ্রের গভীরে যেতে চাইলে হচ্ছে সেক্ষেত্রে চাপ বাড়তেছে, কিন্তু আমরা যখন হচ্ছে উপরের দিকে যাচ্ছি তখন সেই ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমার চাপের পরিমাণ কমে যাচ্ছে। দুটো ক্ষেত্রে ভিন্নতা কেন? ভিন্নতা হচ্ছে আমরা ভূপৃষ্ঠে হচ্ছে প্রচুর পরিমাণে বায়ু থাকে, যার ফলে আমরা জানি গ্যাসীয় পদার্থকে চাপ দিয়ে কমিয়ে ফেলা যায়, যার ফলে ভূপৃষ্ঠে অনেক বায়ু থাকার কারণে সেখানে ঘনত্ব বেশি থাকে। আর ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠতে থাকি সেক্ষেত্রে হচ্ছে ঘনত্বের পরিমাণ কমতে থাকে, কারণ বায়ুর পরিমাণ কমতে থাকে, যার ফলে হচ্ছে ঘনত্বের পরিমাণ কমে যেতে শুরু করে। এই জন্য উপরের দিকে গেলে প্রতিনিয়ত হচ্ছে বায়ুর চাপ কমতে থাকে, আর সমুদ্র থেকে গভীরের দিকে যেতে থাকলে প্রতিনিয়ত হচ্ছে বায়ুর চাপ তরলের চাপ বৃদ্ধি পেতে থাকে, যেটা বলে নিয়েছিলাম যে প্রতি 10 মিটার গভীরতার জন্য 1 অ্যাটমসফিয়ার করে চাপ বৃদ্ধি পেতে শুরু করে। এই জন্য আমাদেরকে কোথাও মহাশূন্যে যেতে হলে আমাকে যেমন সেই সম্পর্কে একটা ধারণা নিয়ে যেতে হবে, একইভাবে সমুদ্রের গভীরে তোমার ডুবুরিরা যখন যায় তারা হচ্ছে যে এই সম্পর্কে একটা ধারণা নিয়ে যায় এবং সেই সব বিষয় জেনে তারপর হচ্ছে তারা সমুদ্র বা মহাশূন্যে যাওয়া শুরু করে। এরপর আমরা স্থিতিস্থাপকতা নিয়ে কথা বলি। স্থিতিস্থাপকতা পদার্থের একটা ধর্ম। প্রথম কথা হচ্ছে স্থিতিস্থাপকতা পদার্থের একটা ধর্ম। সেই ধর্মটা কি ধর্ম বা কি কাজ করে সেটা এখানে সংজ্ঞার মধ্যে আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন চেষ্টা করলে, অর্থাৎ আমি যদি বাহ্যিকভাবে বল প্রয়োগ করে কোনো বস্তুর আকারের বা আকৃতির পরিবর্তন করার চেষ্টা করি, তাহলে বস্তুর একটা ধর্ম আছে যে আমার এই প্রচেষ্টাকে বাধা প্রদান করবে। এটা আমরা সহজেই ফিল করতে পারি। এটা প্লাস্টিকের বোতলকে যদি এরকম চাপ দিতে থাকে তখন কি হবে, আমাকে একটা বল প্রয়োগ করতে হচ্ছে। এই বলটা কোত্থেকে, এটা কেন প্রয়োগ করা হচ্ছে? কারণ বস্তুর অভ্যন্তরে এটা ধর্ম আমার এই প্রচেষ্টাকে বাধা প্রদান করতেছে, এবং আমি এটা ছাড়ার সাথে সাথে অর্থাৎ বলটা অপসারণের সাথে সাথে বস্তু কি করবে, তার আগের অবস্থানে ফিরে আসবে। এটার উদাহরণ হিসেবে আমরা রাবারকে ব্যবহার করতে পারি। রাবারের ক্ষেত্রে যদি আমরা বাহ্যিক বল প্রয়োগ করি, রাবারের অভ্যন্তরীণ একটা ধর্ম আমার এই প্রচেষ্টাকে বাধা প্রদান করবে, এবং আমি এটা যদি হচ্ছে টানার পর ছেড়ে দিই তাহলে সে আবার তার পূর্বের অবস্থানে ফিরে আসবে। বস্তুর এই যে ধর্ম অর্থাৎ তার পূর্বের অবস্থায় ফিরে আসার যে ধর্ম, এটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। এটা আমাদের সবার সহজাত একটা ধর্ম। এটাকে একটু যদি আমি বলি, ধরো এটা পদার্থের মধ্যে এরকম হচ্ছে অনেকগুলা অণু আছে, হ্যাঁ, এরকম অনেকগুলা অণু আছে। এখন এই অণুটার মধ্যে আমি বল প্রয়োগ করে তার অবস্থানটা কিছুটা সরিয়ে দিলাম, ধরো এইখানে নিয়ে আসলাম অণুটার অবস্থানটা। এখন এইখানে সরিয়ে নিয়ে আসার ফলে অণুটা দেখা যাবে তার পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য একটা ধর্ম প্রদর্শন করবে, অর্থাৎ অণুটা চাইবে তার আগের অবস্থানে ফিরে আসতে। এটা আমরা স্বাভাবিক জীবনেও দেখে থাকি যে আমি মার্কারটাকে যদি উপরে উঠাই তাহলে ছেড়ে দিলেই সে কিন্তু তার আগের অবস্থানে ফিরে যাবে। কেন? তার মধ্যে যখন উপরে উঠিয়েছিলাম তার মধ্যে কিছু পরিমাণ শক্তি সঞ্চিত হয়েছে, সে চায় সেই শক্তিটা বর্জন করে তার পূর্বের অবস্থায় ফিরে যেতে। এটাই হচ্ছে বস্তুর স্থিতিস্থাপকতা, অর্থাৎ বস্তু সাধারণত তার পূর্বের অবস্থায় ফিরে আসতে চায়। এখন আমরা দেখব বিকৃতি কাকে বলে। তো প্রথমে আমরা আগে ডেফিনিশনটার সাথে পরিচিত হয়ে নিই। বিকৃতি হচ্ছে স্থিতিস্থাপক বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগের ফলে একক দৈর্ঘ্য বা আয়তনে যে পরিবর্তন ঘটে তাকে বিকৃতি বলে। এখন বিকৃতি জিনিসটার সাথে কিন্তু আমরা প্রতিনিয়ত পরিচিত। যে কোনো কিছুর আকৃতির যে পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন হতে পারে, আয়তনের পরিবর্তন হতে পারে, এটাকে আমরা নর্মালি বিকৃতি জানি। তো পদার্থবিজ্ঞানে এটাকে শুধু একটু বাড়তি জিনিস বলে দিয়েছে, একক দৈর্ঘ্য বা একক আয়তনে যে পরিবর্তন ঘটে তাকে বিকৃতি বলে। তাহলে আমরা ডেফিনেশনটা লিখতে দাঁড়াবে, তাহলে স্থিতিস্থাপক বস্তুর উপর আমি যখন বাহ্যিকভাবে বল প্রয়োগ করব তখন একক দৈর্ঘ্য বা আয়তনে যে পরিবর্তন ঘটবে তাকে হচ্ছে বিকৃতি বলে। যেমন ধরো আমরা যদি এটা সমীকরণ দিয়ে ডেভেলপ করার চেষ্টা করি, ব্যাপারটা কিরকম, ধরো একটা বস্তুর দৈর্ঘ্য ছিল, আদি দৈর্ঘ্য হচ্ছে L0, ইনিশিয়াল অবস্থায় তার দৈর্ঘ্য হচ্ছে L0, আমি তাকে কি করলাম, টেনে লম্বা করলাম, তো নতুন যে দৈর্ঘ্য পেলাম সেটা হচ্ছে আমার L। তাহলে পরিবর্তনটা কত? পরিবর্তন নিশ্চয় L মাইনাস L0, অর্থাৎ নতুন যে দৈর্ঘ্য তার থেকে আদি দৈর্ঘ্যটা বিয়োগ করলে তো আমি আমার পরিবর্তনটা পেয়ে যাব, এই জন্য L মাইনাস L0। এখন এটা হচ্ছে আমার L0 এর জন্য, অর্থাৎ L0 বস্তুর পরিবর্তন কত হলো, L মাইনাস L0। তাহলে ঐকিক নিয়ম, একক দৈর্ঘ্যে পরিবর্তন কত হবে, একক দৈর্ঘ্যে L মাইনাস L0 বাই L0। এটাই হচ্ছে আমার দৈর্ঘ্য বিকৃতি। এবার যদি আমি আয়তন বিকৃতি চিন্তা করি, আয়তন বিকৃতি কি হবে, আয়তনের পরিবর্তন। এইখানে আরেকটা জিনিস আমরা যেটা করতে পারি, এই যে L মাইনাস L0 পরিবর্তনটাকে সরাসরি স্মল l দ্বারা রিপ্রেজেন্ট করে দিতে পারি, অর্থাৎ L মাইনাস L0 মানে হচ্ছে স্মল l, আর এই যে L0 সেটা হচ্ছে আমার আদি দৈর্ঘ্য। এরপর আয়তন পরিবর্তনে কি হবে, দেখো আয়তনের ক্ষেত্রে যদি আমি ধরি আদি আয়তন ছিল V0 এবং নতুন আয়তন হয় V, তাহলে আমার পরিবর্তন কত, V মাইনাস V0। সেম ভাবে আমি বলতে পারি কি, একক আয়তনের পরিবর্তন কত হবে, V মাইনাস
ভি নট বাই ভি নট, এটাই হচ্ছে আমার আয়তন বিকৃতি। তাহলে আমি লিখতে পারি বিকৃতি সমান, অর্থাৎ দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে এল মাইনাস এল নট বাই এল নট, আর আয়তন বিকৃতির ক্ষেত্রে ভি মাইনাস ভি নট বাই ভি নট। এটাই হচ্ছে আমার বিকৃতি নিয়ে কথাবার্তা। এরপরে আমরা দেখব পীড়ন কাকে বলে। পীড়ন জিনিসটা হচ্ছে, যদি আমি সিম্পলি বলি, সেই ব্যাপারটা কি, আমি যখন কোনো একটা বস্তুর বিকৃতি করার চেষ্টা করা হবে, বিকৃতি করার চেষ্টা করা হলে বস্তুর অভ্যন্তরে আমি যে বিকৃত করার জন্য বল প্রয়োগ করেছি তার বিপরীতে একটা বলের উদ্ভব হবে। এই যে প্রতি একক ক্ষেত্রফলে যেই পরিমাণ বলের উদ্ভব হবে, অর্থাৎ বস্তুর অভ্যন্তরে উদ্ভূত বল, সেই বলটাকেই বলবো আমরা পীড়ন। তাহলে আমরা যদি ডেফিনেশন লিখি, ডেফিনেশনটা কি দাঁড়াবে, ডেফিনেশনটা একটু দেখি। ডেফিনেশনটা কি ছিল, আমি যদি কোনো একটা বস্তুর বিকৃতি করি তাহলে তার জন্য আমাকে একটা বল প্রয়োগ করতে হবে, কিন্তু বস্তুটা তো স্থিতিস্থাপক, যার ফলে কি হবে, সে আমি যেই বল প্রয়োগ করব সেই বলের বিপরীতে বস্তুর অভ্যন্তরে একটা বলের সৃষ্টি হবে। এই সৃষ্ট বলটা প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ সৃষ্ট হবে সেটাই হচ্ছে আমার পীড়ন। তো এটা যদি আমরা ঐকিক নিয়মের সিস্টেমে আমরা সমীকরণ দিয়ে চিন্তা করি, সেটা কি হবে, ধরো একটা বস্তুর এ ক্ষেত্রফলে উদ্ভূত বলের পরিমাণ হচ্ছে এফ, তাহলে একক ক্ষেত্রফলে উদ্ভূত বলের পরিমাণ কি, এফ বাই এ। একটা জিনিস বারবার কিন্তু আমি বলে দিচ্ছি, আমি যে বল প্রয়োগ করতেছি সেটা কিন্তু পীড়ন না, আমার বলের বিপরীতে বস্তুর অভ্যন্তরে যে বল উদ্ভব হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে সেটাই হচ্ছে পীড়ন, অর্থাৎ উদ্ভূত বলটাই হচ্ছে পীড়ন। তাহলে এটাকে আমরা লিখতে পারি এফ বাই এ, তার মানে হচ্ছে পীড়ন সমান এফ বাই এ। তো এটা যদি আমরা একক চিন্তা করি, একক কি হবে, অর্থাৎ পীড়নের একক, বলের একক হচ্ছে নিউটন আর ক্ষেত্রফল মিটার স্কয়ার, তাহলে কি হবে নিউটন পার বর্গমিটার। এটাই হচ্ছে আমার পীড়নের একক। কিন্তু তুমি যদি বিকৃতির এককের কথা চিন্তা করো, বিকৃতি কি ছিল, আমার উপরে ছিল দৈর্ঘ্যের পরিবর্তন, নিচে ছিল আদি দৈর্ঘ্য। বিকৃতি মানে হচ্ছে দুটো দৈর্ঘ্যের অনুপাত, তো দুটো একই রাশির যদি অনুপাত হয় তার কি কোনো একক হওয়ার সম্ভাবনা আছে? এখানে কোনো একক নাই, তার মানে বিকৃতির কোনো একক নাই। আর পীড়নের একক কি, নিউটন পার বর্গমিটার। এখন আমরা দেখব হুকের সূত্র। সূত্রটা কি, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। আর নাম দেখে আমরা বুঝতেছি এটা বিজ্ঞানী হুক সাহেব দিয়েছিলেন এই সূত্রটি। সেখানে জিনিসটা কি, প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে। স্থিতিস্থাপক সীমা জিনিসটাকে আমরা স্থিতিস্থাপকতা বুঝি, অর্থাৎ বস্তু যে আদি অবস্থায় ফিরে আসতে চায় সেটাই হচ্ছে তার স্থিতিস্থাপক ধর্ম। কিন্তু স্থিতিস্থাপক সীমার জিনিসটা হচ্ছে কি, তার জন্য ধরো একটা সিম্পল উদাহরণ দিই। এই যে আমার হাতে একটা রাবারের ব্যান্ড আছে, এটাকে আমি টানলাম, কি হবে, আগের অবস্থায় ফিরে আসবে। আরেকটু জোরে টানলাম, ফিরে আসবে। কিন্তু সবসময় কি এমন হবে, দেখো তো ছিঁড়ে গেছে না? এর মানে কি, একটা বস্তুকে আমি যদি একটা সীমার বাহিরে বল প্রয়োগ করি তাহলে বস্তুটা ছিঁড়ে যাবে। একটা সীমা পর্যন্ত সে কি করবে, পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে। কিন্তু এই সীমার বাহিরে যদি আমি বল প্রয়োগ করি তাহলে বস্তুটা কিন্তু আর পূর্বের অবস্থায় ফিরে আসবে না। তার মানে স্থিতিস্থাপক সীমা হচ্ছে সেই জিনিসটা যেই পর্যন্ত বস্তু তার পূর্বের অবস্থায় ফিরে আসা পর্যন্ত হচ্ছে ক্ষমতা রাখে, আর যেই সীমার বাহিরে বল প্রয়োগ করলে বস্তু আর ফিরে আসবে না, সেই সীমাটাই হচ্ছে স্থিতিস্থাপক সীমা। এই সীমার মধ্যে বিজ্ঞানী হুক সাহেব বলেছেন পীড়ন বিকৃতির সমানুপাতিক। এটা যদি আমরা লিখি তাহলে এইভাবে লিখতে পারি, পীড়ন সমানুপাতিক বিকৃতি। তো আমরা যদি এটাকে আরেকটু প্রিসাইজ করে ফেলি তাহলে কি হবে, পীড়ন ডিভাইডেড বিকৃতি ইকুয়াল ধ্রুবক। অর্থাৎ আমরা সমানুপাতিক চিহ্নটা উঠাই দিয়ে একটা সমান চিহ্ন নিয়ে আসছি, আর সেটা হয়ে গেছে ধ্রুবক। এই ধ্রুবকটার পরিচয় হচ্ছে, আমি যদি দৈর্ঘ্য বিকৃতি নিয়ে কথা বলি তাহলে সেটা হচ্ছে ইয়াং মডুলাস, আর যদি আমি আয়তন বিকৃতি নিয়ে কথা বলি তাহলে সেটা হচ্ছে বাল্ক মডুলাস। ব্যাপারটা কি, আমরা যদি এবার সমীকরণ দিয়ে পুরো ব্যাপারটা লেখার চেষ্টা করি তাহলে কি হবে, দেখো আমরা পীড়নের সমীকরণ একটু আগে কি পেয়েছিলাম, এফ বাই এ, আর বিকৃতির সেটা কি পেয়েছিলাম, স্মল এল বাই এল নট। এই যে স্মল এল এর পরিচয়টা আমি কিন্তু ওইখানে বলে দিয়েছি, সেটা হচ্ছে দৈর্ঘ্যের যে পরিবর্তন, অর্থাৎ এল মাইনাস এল নট। আর এটা সমান, আমি এখানে কি নিয়ে কথা বলতেছি, দৈর্ঘ্য বিকৃতি নিয়ে, তাহলে এখানে হবে ইয়াং মডুলাস। অর্থাৎ ওয়াই সমান আমি লিখতে পারি এফ এল নট বাই এ স্মল এল। এল নট মানে কি, বস্তুটার আদি দৈর্ঘ্য, আর স্মল এল জিনিসটা কি, সেটা হচ্ছে পরিবর্তন যতটুকু হয়েছে সেটা। আর এটাই হচ্ছে আমার ইয়াং মডুলাসের জন্য লিখতে পারি। কিন্তু আমি যদি হচ্ছে বাল্ক মডুলাসের জন্য লিখি, অর্থাৎ আয়তন বিকৃতির জন্য লিখি, তাহলে এই সমীকরণটা কি দাঁড়াবে, আমার পীড়নের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, সেটা এফ বাই এ ঠিকই থাকবে। কিন্তু এখানে যেটা হবে সেটা হচ্ছে স্মল ভি। স্মল ভি মানে কি, আয়তন কতটুকু পরিবর্তন হয়েছে, অর্থাৎ ভি মাইনাস ভি নট, আর ডিভাইডেড ভি নট ইকুয়াল বাল্ক মডুলাস অর্থাৎ বি। তাহলে এটাকে লেখা যায় বি ইকুয়াল, অর্থাৎ এফ ভি নট বাই এ ভি। এ স্মল ভি এর পরিচয় কি, আয়তনের পরিবর্তন, আর ভি নট এর পরিচয় কি, ভি নট এর পরিচয় হচ্ছে আদি আয়তন। এফ মানে কিন্তু বস্তুর অভ্যন্তরে যে বলের উদ্ভব হবে, আর এ হচ্ছে আমি যেই বস্তুর উপর বল প্রয়োগ করব সেই বস্তুর যে ক্ষেত্রফল সেটা।
তাহলে এখন আমাকে ইয়াং মডুলাস আর বাল্ক মডুলাস নিয়ে বুঝতে হবে। তো ইয়াং মডুলাস জিনিসটা কি আর বাল্ক মডুলাস জিনিসটা কি, আমি হচ্ছে যে ইয়াং মডুলাস নিয়ে একটু কথা বলে দিই আর সেই সাথে হচ্ছে বাল্ক মডুলাস নিয়ে অল্প একটু কথা বলবো। ইয়াং মডুলাসের আমরা যদি একটু ডেফিনেশনটা লিখি, সেটা প্রথমে আমরা সিম্পল একটা ব্যাপার দিয়ে করতে পারি, সেটা হচ্ছে কি ওয়াই সমান আমরা কি পেয়েছিলাম, এই যে পীড়ন বাই বিকৃতি পেয়েছি না, তার মানে আমি এটা বলতে পারি পীড়ন আর দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে আমি ইয়াং মডুলাস বলতে পারি, পীড়ন আর দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে। এখন এখান থেকে যদি আমি এককটা চিন্তা করি, এককটা কি হবে, এককটা যদি আমি এখানে একটু লিখে দিই, সেটা হচ্ছে দেখো আমার পীড়নের একক হচ্ছে নিউটন পার বর্গমিটার, আর বিকৃতির কিন্তু কোনো একক নাই, তার মানে কি আমি ইয়াং মডুলাসের একক হিসেবে কি লিখতে পারি না নিউটন পার বর্গমিটার, তার মানে ইয়াং মডুলাসের একক আর পীড়নের একক দুটোই সমান হয়ে গেছে। এখন এটা যদি আমরা একটু ভালো করে বুঝতে চাই, তাহলে আমার এই সমীকরণ অর্থাৎ এই অনুপাত দিয়ে আমি খুব ভালোভাবে বুঝতে পারবো না, তার জন্য অন্য একটা ডেফিনেশন আমাদের জানা দরকার। সেই ডেফিনেশনটা কি, সেই ডেফিনেশনটা হচ্ছে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন তারের দৈর্ঘ্য বরাবর স্থিতিস্থাপক সীমার মধ্যে যে বল প্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হবে। দেখো এই ডেফিনেশনটা দ্বারা আমরা জিনিসটা কিন্তু আরেকটু প্রিসাইসলি বুঝতে পারি। জিনিসটা কি হয়ে গেছে, একটা একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে তো বুঝো যেটা 1 বর্গমিটার, এর উপর আমি দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করব, অবশ্যই স্থিতিস্থাপক সীমার মধ্যে। আর দৈর্ঘ্য বরাবর কেন বলতেছি, কারণ আমি ইয়াং মডুলাস নিয়ে কথা বলতেছি। যদি বাল্ক মডুলাস নিয়ে কথা বলতাম তখন আয়তন বিকৃতির কথা বলতাম। তাহলে যেই পরিমাণ বল প্রয়োগ করলে অর্থাৎ দৈর্ঘ্য বরাবর যেই পরিমাণ বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হবে, তখন সেই পরিমাণ বলকেই আমি বলবো ইয়াং মডুলাস। ব্যাপারটা যদি আমরা একটু এক্সাম্পল দিয়ে চিন্তা করি, সেটা হচ্ছে ইস্পাতের ইয়াং মডুলাস 2 × 10⁻11 নিউটন পার বর্গমিটার বলতে কি বুঝো, অর্থাৎ ইস্পাতের ইয়াং মডুলাস হচ্ছে 2 × 10⁻11 নিউটন পার বর্গমিটার। এখন এটা যদি আমরা এই ডেফিনেশনটা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি, সেটার জন্য আমরা আগে সমীকরণটা একটু খেয়াল করো। আমরা জানি কি y ইকুয়াল, একটু আগে আমরা হুকের সূত্র থেকে দেখেছি, y ইকুয়াল f l নট বাই a স্মল এল। এখন এইখানে আমার এ বলেছি একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, অর্থাৎ এর মান হচ্ছে 1, আর এল যেটা অর্থাৎ স্মল এল সেটা হচ্ছে পরিবর্তনটা আদি দৈর্ঘ্যের সমান হবে। তা আদি দৈর্ঘ্য কত, এল নট, তার মানে এল এর পরিমাণ হবে এল নট, আর এফ থাকলো এল নটও থাকলো। এখন এখান থেকে আমি কি এল নট আর এল নট ক্যান্সেল আউট করে দিতে পারি, এর মানে হচ্ছে ওয়াই ইকুয়াল এফ, অর্থাৎ যেই পরিমাণ বল প্রয়োগ করলে একক দৈর্ঘ্য আর যেই পরিমাণ বল প্রয়োগ করলে তার দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হবে, সেটাকে আমি বলতেছি ইয়াং মডুলাস। এখন ইস্পাতের ইয়াং মডুলাস 2 × 10⁻11 নিউটন পার বর্গমিটার বলতে কি বুঝি, সেই জিনিসটা হচ্ছে একটা ইস্পাতের তার যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গমিটার, তার উপর আমি যদি 2 × 10⁻11 নিউটন বল প্রয়োগ করি, তাহলে এর দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হবে। ব্যাপারটা যদি ধরো একটা ইস্পাত তারের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, ইস্পাত তারের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার আর এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গমিটার, এর উপর যদি আমি 2 × 10⁻11 নিউটন বল প্রয়োগ করি, তাহলে এর দৈর্ঘ্য হয়ে যাবে 2 মিটার। তাহলে পরিবর্তন কত হবে, 2 - 1 সমান হচ্ছে 1 মিটার, এটাই হচ্ছে তার পরিবর্তন। কিন্তু এই ডেফিনেশনটা দিয়ে আমি যা বুঝি সেখানে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হয়ে যায়। সমস্যাটা কোথায়, সমস্যাটা হচ্ছে স্থিতিস্থাপকতার সীমা, অর্থাৎ স্থিতিস্থাপক সীমা যে জিনিসটা, এইখানে একটু বড় সমস্যা হয়ে যায়। কারণ স্থিতিস্থাপক সীমার মধ্যে বল প্রয়োগ করে কোনো বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন আদি দৈর্ঘ্যের সমান করতে পারি না। তাহলে আমাকে কি করতে হবে, এই ডেফিনেশনে ছোট্ট একটা পরিবর্তন আনতে হবে। ছোট্ট একটা পরিবর্তন সেটা কি, এই যে আমরা লিখলাম যে বল প্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হয়, সেটা বলবো যে বল প্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের 1 লক্ষ ভাগের 1 ভাগ হবে, আদি দৈর্ঘ্য 1 লক্ষ ভাগের 1 ভাগ হবে। তাহলে সেই পরিমাণ বলের 1 লক্ষ গুণকে হচ্ছে ইয়াং মডুলাস বলবো। অর্থাৎ এই সূত্রটাই বলতেছি, তবে আমরা ভ্যালুগুলো একটু চেঞ্জ করে বলতেছি। সেটা কি, ধরো একটা কোনো তারের দৈর্ঘ্য হচ্ছে 1 লক্ষ মিটার, ঠিক আছে। এখন আমি যদি তার উপর 1 নিউটন বল প্রয়োগ করি, তার দৈর্ঘ্য 1 লক্ষ ভাগের 1 ভাগ অর্থাৎ 1 মিটার প্রসারিত হলো। তাহলে আমার প্রযুক্ত বল কত ছিল, 1 নিউটন, তার 1 লক্ষ গুণ হবে কত, 1 লক্ষ গুণ হবে 1 লক্ষ নিউটন। তাহলে 1 লক্ষ মিটার দৈর্ঘ্যের উপর 1 লক্ষ মিটার বল যদি প্রয়োগ করি, তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হবে। তার মানে হচ্ছে ব্যাপারটা এখন আমার কিন্তু প্রিসাইজ হয়ে যাবে, কারণ আমি এখন স্থিতিস্থাপক সীমার জিনিসটা নিয়ে আর একটু সমস্যার মধ্যে পড়বো না। তাহলে যদি কোনো একটা বস্তুর বা কোনো একটা তারের আদি দৈর্ঘ্যের উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের 1 লক্ষ ভাগের 1 ভাগ হবে, সেই পরিমাণ বলের 1 লক্ষ গুণকে বলবো আমরা ইয়াং মডুলাস। আশা করি ইয়াং মডুলাস নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আর ইয়াং মডুলাসের সমীকরণটা হচ্ছে এটাই ব্যবহার করব, y ইকুয়াল এফ এল নট বাই
এ স্মল এল। এবার যদি আমি বাল্ক মডুলাস বলি তাহলে এখানে কি করব, শুধুমাত্র দৈর্ঘ্য বরাবরের পরিবর্তে আয়তন বরাবর বলবো। আর সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই যে এল নট আর স্মল এল এটাকে হচ্ছে ভি নট আর হচ্ছে স্মল ভি দ্বারা রিপ্রেজেন্ট করে দিব, আর ওয়াইটা হয়ে যাবে ভি, অর্থাৎ ব্যাপারটা দাঁড়াবে ভি ইকুয়াল, যেটা আমি এখানে অলরেডি আগে লিখেই রেখেছিলাম। সেই ক্ষেত্রে আমি এটাকে বলবো বাল্ক মডুলাস, অর্থাৎ যেই পরিমাণ বল প্রয়োগ করলে আয়তন কি হবে, আদি আয়তনের সমান পরিমাণ বৃদ্ধি পাবে, সেটাকেই বলবো হচ্ছে বাল্ক মডুলাস। আমরা পদার্থের এখন চতুর্থ অবস্থা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পদার্থের প্লাজমা অবস্থা। আমরা সাধারণত হচ্ছে যেই অবস্থাগুলো নিয়ে পরিচিত সেটা হচ্ছে কঠিন, তারপরে তরল, তারপরে গ্যাসীয় বা বায়বীয়, যেটাই বলি গ্যাসীয় অবস্থা। এই তিনটা অবস্থা নিয়ে আমরা সাধারণত পরিচিত হয়ে থাকি। আমরা আজকে নতুন একটা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে নতুন একটা অবস্থা সম্পর্কে জানবো, প্লাজমা অবস্থা। প্লাজমা অবস্থা, এই প্লাজমা নামটা প্রথম দিয়ে থাকেন একজন বিজ্ঞানী আরবেন লেইংমোর। আরবেন লেইংমোর প্রথম প্লাজমা শব্দটি হচ্ছে ব্যবহার করে থাকেন, এবং প্লাজমা হচ্ছে আমরা বায়োলজি পড়ার সময় হচ্ছে রক্তের প্রবাহের জন্য প্লাজমা শব্দটি ব্যবহার করে থাকি। তো আমরা পদার্থবিজ্ঞানে সেটাকে কি অবস্থায় বর্ণনা করা হয়ে থাকে সেটা নিয়ে কথা বলবো। আমরা একটা জিনিস জানি, কঠিন পদার্থকে যদি আমি তাপ দিয়ে থাকি তাহলে সেটা তরলে পরিণত হয়, তরলকে যদি তাপ দিয়ে থাকি তখন সে গ্যাসীয় অবস্থায় পরিণত হয়। কেন পরিণত হয় সেটা বললে, যে প্রত্যেকটা অণুপরমাণুর মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণটা আছে সেই আকর্ষণটা কমতে থাকে। কঠিনে যে আন্তঃআণবিক আকর্ষণ তরলের ক্ষেত্রে সেটা একটু কমে যায়, সেটা কিসের জন্য, তাপ দেওয়ার কারণে। তরলকে যদি আমি আবার তাপ দিতে শুরু করি তখন সে গ্যাসীয় অবস্থায় উপনীত হয়, অর্থাৎ আন্তঃআণবিক আকর্ষণ বল নাই বললেই চলে। এই গ্যাসীয় অবস্থাকে যদি আমি তাপ দিয়ে থাকি, গ্যাসীয় অবস্থাকে তাপ দিলে যে অবস্থায় পরিণত হয় সেটাই হচ্ছে আমার প্লাজমা অবস্থা। প্লাজমা অবস্থা আর গ্যাসীয় অবস্থার মধ্যে সূক্ষ্ম কিছু পার্থক্য আছে। প্লাজমা অবস্থাটা অনেকটাই গ্যাসীয় অবস্থার মতোই, কিন্তু তার কিছু বৈশিষ্ট্য আছে যেই বৈশিষ্ট্যগুলো গ্যাসীয় অবস্থার চাইতে আলাদা বলে একে প্লাজমা অবস্থা বলে নির্ধারণ করা হয়ে থাকে। সেই অবস্থাগুলো কি, আমরা জানি গ্যাসের কিন্তু কোনো নির্দিষ্ট আকার আয়তন নাই, গ্যাসের কোনো নির্দিষ্ট আকার আয়তন নাই, কিন্তু প্লাজমাকে আমরা যদি চুম্বক ক্ষেত্রের মধ্যে আবদ্ধ করি তাহলে সে একটা নির্দিষ্ট আকার আয়তন তৈরি করে, অর্থাৎ নির্দিষ্ট আকার প্রদান করা সম্ভব, যেটা গ্যাসের ক্ষেত্রে সম্ভব না। তাহলে একটা বৈশিষ্ট্য কি বললাম, সেটা হচ্ছে চুম্বক ক্ষেত্র দিয়ে নির্দিষ্ট আকার দেয়া সম্ভব, নির্দিষ্ট আকার দেয়া সম্ভব, এটা হচ্ছে প্লাজমার ক্ষেত্রে। আর একটা অবস্থা নিয়ে কথা বলবো, আমরা জানি গ্যাসীয় বা বায়ু কখনো বিদ্যুৎ পরিবহন করে না, গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থ কখনো বিদ্যুৎ পরিবহন করে না। কারণ কি, বিদ্যুৎ পরিবহনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, আর এই ইলেকট্রনের প্রবাহের জন্য আমার মুক্ত ইলেকট্রন প্রয়োজন হয়। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সেরকম হয় না। কারণ আমরা যদি পরমাণু সেল তৈরি করার চিন্তা করি, পরমাণুর গঠন সেটা কিরকম, তার কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, তার চারপাশে এরকম কক্ষপথগুলোতে হচ্ছে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করে থাকে, ঠিক আছে। এবং আমরা যদি এই কক্ষপথ থেকে যদি আমি একে তাপ দিই তখন সেই ইলেকট্রন লাফ দিয়ে হচ্ছে বাহিরের স্তরে আসে, তারপরে যদি আরো তাপ দিয়ে থাকে তখন সে পরমাণু থেকে মুক্ত অবস্থায় চলে যায়। এবং আমরা জানি পরমাণুর কেন্দ্রে যতটা প্রোটন থাকে, অর্থাৎ ধনাত্মক চার্জযুক্ত কণা থাকে, বাহিরে ঠিক ততগুলা ঋণাত্মক চার্জযুক্ত কণা থাকে, যার ফলে একটা পরমাণু আধান নিরপেক্ষ হয়ে থাকে। কিন্তু আমি যদি পরমাণুতে তাপ দিতে শুরু করি, ওই যে গ্যাসীয় অবস্থার পরেও তাপ দিই, তখন দেখা যায় এই ইলেকট্রনটা পরমাণু থেকে বের হয়ে চলে আসে, সে হচ্ছে বাহিরে ঘোরাঘুরি করতে থাকে। একই সাথে আরো যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে পরমাণুটা আয়নে পরিণত হয়। তাহলে কোনো গ্যাসীয় আবদ্ধ পাত্রে গ্যাসীয় পদার্থকে যদি আমি তাপ দিতে থাকি, সেখানে ইলেকট্রন মুক্ত হবে, সেই সাথে পরমাণুগুলো আয়নিত হবে, অর্থাৎ মুক্ত ইলেকট্রন এবং আয়নের একটা মিশ্রণ তৈরি হবে। এই অবস্থাটাই কিন্তু হচ্ছে প্লাজমা অবস্থা। এবং সেই ক্ষেত্রে যেহেতু মুক্ত ইলেকট্রন রয়েছে, সুতরাং প্লাজমা খুব সহজেই হচ্ছে বিদ্যুৎ পরিবহন করতে পারে। তাহলে গ্যাসীয়র যে প্লাজমার যে পার্থক্য, মৌলিক পার্থক্য, বা কেন আমি প্লাজমাকে চতুর্থ অবস্থা ব্যাখ্যা করেছি সেটা এখান থেকে আমরা করতে পারি। সেটা কি, চুম্বক ক্ষেত্র দিয়ে নির্দিষ্ট আকার দেয়া সম্ভব। আরেকটা কি, আরেকটা হচ্ছে
গ্যাসীয় পদার্থ বিদ্যুৎ পরিবহন না করলেও প্লাজমা পদার্থ বিদ্যুৎ পরিবহন করে থাকে। প্লাজমা পদার্থ আমরা কোথায় দেখে থাকি? আমাদের বাসায় টিউবলাইট থাকে না বা ফ্লোরোসেন্ট বাল্ব থাকে না? এই ফ্লোরোসেন্ট বাল্ব বা টিউবলাইটের মধ্যে হচ্ছে প্লাজমা পদার্থ থাকে। তারপরে হচ্ছে আমরা যে বজ্রপাতের সময় যে আলোটা দেখে থাকি সেটা হচ্ছে প্লাজমা পদার্থ। সূর্য হচ্ছে প্লাজমা পদার্থের সবচেয়ে উজ্জ্বল একটা বা প্রকৃষ্ট একটা উদাহরণ। এছাড়া আমরা যে রাতের আকাশে তারা দেখি বা নক্ষত্র যেগুলাকে বলে থাকি, এরাও কিন্তু প্লাজমা পদার্থের তৈরি। তাহলে আমাদের চারপাশে কিন্তু আমরা প্রতিনিয়ত প্লাজমা পদার্থ দেখে অভ্যস্ত। হয়তো এটা সম্পর্কে আগে জানতাম না, আজকের পর অন্তত জেনে থাকবা, তাহলে তোমার পদার্থ বিজ্ঞান সম্পর্কে নতুন একটা জিনিস জানতেছ। পদার্থের আরেকটা নতুন অবস্থা, সেটা হচ্ছে প্লাজমা অবস্থা। আমরা টপিক্সের এই অধ্যায়ে সবচেয়ে শেষের টপিক্সে চলে এসেছি, অর্থাৎ পদার্থের আণবিক গতিতত্ত্ব। এতক্ষণ যা পড়েছি সেই পদার্থগুলোর মধ্যে অণুপরমাণুগুলো কীরকম কি আচরণ করে সেটা নিয়ে এখানে কথা বলে থাকবো। তো এখানে হচ্ছে আমি 5টা পয়েন্ট লিখে দিয়েছি, সেই 5টা পয়েন্টই একটু বলে দিব। সেটা হচ্ছে পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। আমরা জানি প্রত্যেকটা পদার্থ অসংখ্য ছোট ছোট অণু আর পরমাণুর সমন্বয়ে গঠিত। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়টা হচ্ছে এদেরকে বিন্দুবৎ বিবেচনা করা হয়। বিন্দুবৎ মানে হচ্ছে বিন্দুর মতো সবচেয়ে ক্ষুদ্র, অর্থাৎ পদার্থের অণুগুলো বিন্দুর মতো ছোট ছোট হয়ে থাকে। পরেরটা হচ্ছে পদার্থের অণুগুলো সর্বদা গতিশীল। যে কোনো পদার্থ, গ্যাসীয় হোক, তরল হোক, বায়বীয় হোক, সবগুলো কণাই সব সময় গতিশীল, তারা ছোটাছুটি করতে থাকে। এখন গ্যাসের ক্ষেত্রে এই ছোটাছুটির পরিমাণ বেশি হয়ে থাকে, তরলের ক্ষেত্রে সেই ছোটাছুটির পরিমাণ তুলনামূলক কম হয়ে থাকে, এবং কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বলটা বেশি বলে সেই ক্ষেত্রে এই ছোটাছুটিটা হয় না বললেই চলে। কিন্তু তুমি যখন এটাকে তাপ দিবা তখন কিন্তু তাদের ছোটাছুটি বৃদ্ধি পেয়ে যাবে। এটা হচ্ছে পদার্থের অণুগুলো সর্বদা গতিশীল। এবং 4 নম্বর যেটা আছে, তরল ও গ্যাসীয় অণুগুলো এলোমেলো ছোটাছুটির কারণে পাত্রের গায়ে সংঘর্ষে লিপ্ত হয়ে থাকে। এটা হচ্ছে যেই পাত্রে আমরা তরলকে রাখি অথবা গ্যাসীয় পদার্থকে রাখি, সেটা সেই পাত্রের গায়ে হচ্ছে কি হয়, অণুগুলা হচ্ছে চারদিকে ছোটাছুটি করতে থাকেন। এই ছোটাছুটি করার কারণে এরা পাত্রের গায়ে বারবার ধাক্কা খেয়ে থাকবে। আর শেষের যেই এটা সেগুলো হচ্ছে অণুগুলোর মধ্যে দূরত্ব। এটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে দূরত্ব হচ্ছে বেশি হয়ে থাকে, যার ফলে কম সংখ্যক অণু অনেক জায়গা দখল করে নিতে পারে। ঠিক আছে? এবং তরল পদার্থের ক্ষেত্রে সেই দূরত্বটা তুলনামূলক কম হয়ে থাকে। কঠিন পদার্থের ক্ষেত্রে সেই দূরত্ব নাই বললেই চলে। এর পেছনে কারণ একটাই বারবার, সেটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। ঠিক আছে? এইগুলাই ছিল হচ্ছে আমার পদার্থের গ্যাসীয় পদার্থের আণবিক গতিতত্ত্ব, অর্থাৎ অণুগুলা কীরকম আচরণ করে সেই সম্পর্কে ব্যাখ্যা। অনেক লম্বা একটা ক্লাস হয়ে গেছে। আমাদের সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য ধন্যবাদ। আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হয়েছো এবং এই অধ্যায়ের দ্বিতীয় পর্বে এই অধ্যায়ের যতগুলো সূত্র তৈরি করেছিলাম এবং যতগুলো থিওরি ব্যাখ্যা করেছিলাম সেইগুলো নিয়ে পরীক্ষায় আসা বিভিন্ন সৃজনশীল এবং বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলোর মধ্যে অ্যাপ্লাই করবে এবং প্রশ্নগুলো সমাধান করব। সুতরাং দ্বিতীয় পর্বটা প্রথম পর্বের তুলনায় কোনো অংশেই কম ইম্পর্টেন্ট না, বরং আমি বলবো বেশি ইম্পর্টেন্ট। তাই দ্বিতীয় পর্বটাও অবশ্যই দেখবে এবং আমাদের সাথেই থাকবে।